পেন তোমার মন হো পেন Back. Facebook. Music volume set to 100%. Stories. জয়েন করে ফেলুন দ্রুত। আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? ওয়ালাইকুম আসসালাম। লিমা আছে আমাদের সাথে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর আছে আমাদের কি মারিয়াম ইসলাম। মারিয়াম, বাহ চমৎকার নাম মারিয়াম। ওকে, দ্রুত জয়েন করে ফেলেন দ্রুত। কে আছে আর কে আছে আমাদের সাথে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। হ্যাঁ, ওবায়দুর, অপু আছে আমাদের সাথে। আজান মনে হয় না, তাহমিদ, অন্তু, আদাব আদাব। রফিকুল ইসলাম আছে, ও তৈয়ব আছে আমাদের সাথে, সীমান্ত আছে। ভাই আপনার পায়ের কি খবর? অনেকটা ভালো, নট ওকে। ইতি আছে আমাদের সাথে, সুবর্ণা, সুমাইয়া, নিপা ক্লিয়ার, সামিনা, তানিয়া আছে। ওকে, আপনি কেমন আছেন স্যার? আমি আবার স্যার হইলাম কই থেকে? আচ্ছা, ভালো আছি ভাই, ভালো আছি। সুরাইয়া শিমুম, আদাব ভাই, সুজয় আদাব, সাউন্ড ওকে। রাজিয়া, তারপরে মাজেদুর রহমান ম্যাম, বেবি, আদনান কবির ক্লিয়ার, শাকিল, রাব্বি মিয়া। ওকে, তারপর কি আছে? ওকে, জয়েন করে ফেলুন। ওকে, অনেকেই আছে। উনি আছিস, জান্নাতুল আছে, রোজ, বাহ সুন্দর নাম। তানিয়া ইসলাম, সুন্দর নাম। আর কি কৌশিক মনে হয়, করতে পারলাম না, চলে গেল। ক্লিয়ার, চলো আমরা আলোচনা শুরু করে দিই। আপনারা আরো জয়েন করে ফেলুন দ্রুত। 9টা বাজে ক্লাস, 8:55 থেকে আপনার থাকতে হবে। 8:55 থেকে আপনি লাইনে থাকবেন, আপনার ক্লাস আছে আজকে। কেমন? এটা সব দিনই বলি, আমি জানি আপনাকে এটা কেমতের আগের দিন বলা পর্যন্ত আপনি ঠিক হবেন না, তারপরে আমার দায়িত্ব বলা। আপনার জন্য এসে টিচার অপেক্ষা করে, এটা খুবই ডিসগাস্টিং বিষয়, এটা উচিত না। কেমন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা ভালো যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কি দিয়ে পড়ছি। আমরা আপনাদের ইংরেজি ক্লাসগুলো বলে রাখা ভালো যে আমাদের কি দিয়ে পড়াচ্ছি। আমরা বেসিক টু 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট দিয়ে পড়াচ্ছি, ফর ইউর বেটারমেন্ট। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, সঠিক উত্তর দিবেন। গত সাপ্তাহিক পরীক্ষা দিয়েছেন আপনারা, গত সাপ্তাহিক পরীক্ষা দিয়েছেন 368 জন, খুব সম্ভবত গত সাপ্তাহিক পরীক্ষা দিয়েছেন 368 জন। হাইয়েস্ট মার্ক ছিল মেবি 82। যিনি 82 পাইছেন উনি নিঃসন্দেহে ভালো করেছেন। লোয়েস্ট মার্ক পাইছেন মনে হয় কত, 5 না 2 দেখলাম মনে হয়। এখানে যারা আছেন কত পাইছিলেন বলেন তো? এই বিষয়গুলো নিয়ে আমি কথা না বললেও পারি, যেহেতু আজকে এসালাম স্যারের বাবা মারা গেছেন। স্যার আজকে এসালাম স্যারের বাবা মারা গেছেন। এসালাম স্যারের বাবা মারা গেছে, আমি জানি না তো। ওটা দেইনি, ওটা দেইনি, আমি ঘুমাই গেছিলাম। আপনাদের ওই ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিয়ে আমি ঘুমাই গেছিলাম, বুঝছেন? শরীর খুবই টায়ার্ড, ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে ক্লাস নিলাম। 55 পাইছেন, 64 পাইছেন। মার্ক বলেন? 67 পাইছেন বিলকিস আক্তার, খুবই খারাপ। 57 পাইছি, খুবই খারাপ।
77 পাইছি মোটামুটি ভালো, 59 পাইছি খুবই খারাপ। আক্তার ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেজে কথা বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমার বলে লাভ নাই। 60 পাইছেন ভালো না, 67 পাইছেন, 55 পাইছেন, আর কেউ কত পাইছেন? 60 পাইছেন লিটন। তারপরে 77 জানাতুল ফেরদৌস, ফয়েজ আহমেদ, ওবায়দুর রহমান, সীমা বিশ্বাস, নিশাত সুলতানা 63 পাইছি, 56 পাইছে একজন। লিটনটা পড়লাম, একই কমেন্ট দুবার করিয়েন না সূচনা, আমি সবগুলা দেখতেছি, হয়তো পড়তে পারছি। 64 পাইছে, অপু পাইছে 79 ভালো, 70। জান্নাতুল ফেরদৌস 3বার কমেন্ট করলেন কোন, 2বার কমেন্ট। লিটন এতবার কমেন্ট করিয়েন না। মাহবুব 77। তারপর হচ্ছে আমি সবগুলা দেখতেছি, হয়তো নাম পড়তে পারতেছি না। 62, 37 খুবই খারাপ, 74 পাইছে খুবই মোটামুটি ভালো। সাহেব 42 না 82 লিখছেন। নাবিলা তো সাজিদ সানি 64, কেন সাজিদ সানি 64? 27.5 ও কি বিবাহিত? আপনি কি বিয়ে করছেন? স্যার আমি 57 পেয়েছি প্রথম এক্সামে। ওকে ঠিক আছে, যে 27 পেয়েছেন ও কি বিয়ে করছেন, বউ নিয়ে থাকেন? আইডি পোস্ট দিয়েছেন স্যার উনি, আচ্ছা স্যার এক্সাম কিভাবে দিব, এক্সাম কিভাবে দিবেন এটি জানেন না, অথচ কোর্স করতেছেন। কবির ভাই পেজের মেসেঞ্জারে পোস্ট করবেন, মেসেজ করবেন। এক্সামের কোনো লিঙ্ক ও ইনফরমেশন কিছুই পাই না ভাই, তা কোর্স করার দরকার কি? বাদ দেন, এক্সামের কোনো লিঙ্ক পান না, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু দেওয়া আছে। টাইমলি এক্সাম দিতে পারিনি, দেখিনি অসুস্থ, ওকে বেবিটা অসুস্থ 70। যে কোনো সমস্যার জন্য বলছি কবির ভাই পেজের মেসেঞ্জারে মেসেজ দিতে, ওটা আপনারা করেন না। মানে একবার মেসেজ দিয়ে আপনারা লাখবার দূরে যান, তাহলে কেমনে? ভালো পাইছেন অনেকেই, তবে আমার টার্গেট থাকবে আরো বেশি। হ্যাঁ, যারা 50 পাইছেন বা যারা 50 থেকে 60-এর ভিতরে আছেন, তারা মোটামুটি একটা হিসাবের ভিতরে আছেন। যারা 50-এর নিচে নেমে গেছেন তারা আস্তে আস্তে হিসাবের, 2-1টা পরীক্ষা খারাপ হইতেই পারে। 2-1টা পরীক্ষাই জীবনের অংশ, একমাত্র অংশ না। 2-1টা পরীক্ষা খারাপ হইতেই পারে, ওটা ফ্যাক্টর না। কিন্তু আমাদের রেগুলার যেন পরীক্ষা খারাপ না হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 2-1টা পরীক্ষা খারাপ হইতেই পারে। দৈনিক পড়াশোনার বলেছি আমি, কেউ যদি 50% এখন ক্লিয়ার করেন, তারপরেও ইনশাআল্লাহ যদি এটা কি আছে বাড়াটা, দৈনিক পড়াশোনা যদি 50% কারো ক্লিয়ার থাকে, সেও ইনশাল্লাহ ভালো করবেন। কিন্তু আমার টার্গেট থাকবে যেন আরো ভালো কভার করা ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের এখান থেকে কেউ প্রিলি পাস করবে, কেউ করবে না, তা হবে না। যেন সবাই যেন প্রিলি পাস করেন, ঠিক আছে? আপনি না করলেও কেউ না কেউ পড়াশোনা করতেছে, আপনার জন্য কেউ বসে নেই। এই যে 47তম BCS এ 3474 জন, দ্যাট মিনস 3500 ক্যাডার নিয়োগ দিবেন। এই 3500 জনের ভিতরে এই 3500 জন তো পড়াশোনা করবেন, তাই না? এই 3500 জন তো ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তা আপনি এই 3500 জনের ভিতরে থাকেন না, আপনি নিয়ত করেন এই 3500 জনের ভিতরে আপনি নিজে থাকবেন। বাকি কে কি থাকছে না থাকছে ওটা আপনার দেখার বিষয় না। আমি ক্লাসে 10:30টার পরে কল দিন। হ্যাঁ, বুঝাতে পারলাম যে এই 3500 ক্যাডার তো নিবে, এবং যারা পড়বে তারা পড়াশোনা করবে। তাহলে আপনার কাজ কি ভাই? টিউশনি করেন, টিউশনি করে মানুষ BCS ক্যাডার হয় না? আপনার গরিব, মানে টাকা পয়সার সমস্যা, তারপরে ধরেন আপনার পড়ার ভালো পরিবেশ নেই, এই সমস্যাগুলো ফেস করে মানুষ BCS ক্যাডার হয় না? হয়তো। তাহলে আপনি কেন পারবেন না? আমি তো আপনাদের একটা মানে যাদের টাকা দিতে সমস্যা তাদের তো আমি আমার পক্ষ থেকে যতটুকু অ্যাবিলিটি আছে আমি সর্বোচ্চ তত দেখার চেষ্টা করেছি, তাই না? এরপরও যদি না পারেন, হয় কপাল পোড়া আপনি, নাহলে আপনার পরিবার, নাহলে আমি নিজে। বুঝাইতে পারলাম? এরপরও যদি কেউ না পারেন, তাহলে হয় কপাল পোড়া আপনি, নাহলে আপনার পরিবার, নাহলে আমি। বুঝাতে পারলাম? এত সাপোর্ট দেওয়ার পরেও যদি আপনি একটা প্রতিষ্ঠান, এত সাপোর্ট দেওয়ার পরেও যদি আপনি পড়াশোনা না পারেন, আমি হলফ করে পড়তে পারি কোনো প্রতিষ্ঠান আপনাকে আর পড়াতে পারবে না, কোনো প্রতিষ্ঠান আপনাকে পড়ে দিতে পারবেও না যদি না আপনি সিরিয়াস হন। আপনি এখনো কি করে ঘুমান বলেন তো? যে আপনি এখনো সকাল 2টা পর্যন্ত আপনি ফোনে টিপাটিপি কেমন করেন? ফোনে টিপাটিপি কি দেখেন? ফোনে কি আছে ভাই? জীবনটা খুবই ছোট, এই জীবনটাতে কিছু অ্যাচিভ করতে হবে, অ্যাচিভ করার জন্য পরিশ্রম করতে হবে। আল্লাহর নাম নিয়ে পরিশ্রম শুরু করে দেন, ধর্মীয় বিধানগুলো মেনে চলেন, প্রশান্তিতে থাকেন, তাহলে পড়াশোনা হবে। পড়াশোনা একটা পরিবেশ করেন। বুঝাতে পারলাম? নেক্সট পরীক্ষাগুলো যেন আরো ভালো হয়। নেক্সট সাপ্তাহিক পরীক্ষায় আজকে কি বার? গত শনিবার নেক্সট সাপ্তাহিক পরীক্ষাগুলোর টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে সাবজেক্ট ভাইভ এগ্রিমেন্ট, গতকাল ধ্বনিবর্ণ হলো, আগামী সোমবার মঙ্গলবার, তারপরে বুধবার বৃহস্পতিবার, সুতরাং অনেকগুলো টপিক, তাই না?
তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, নেক্সট পরীক্ষায় যেন আমরা খুব ভালো মার্ক পাই, এবং জব সলিউশন তো সাথে আছি, আমরা যেন খুবই ভালো মার্ক পাই। ঠিক আছে, ওকে, আমি আলোচনায় গেলাম। এই কথাগুলো বললাম এই কারণে, কারণ বৃহস্পতিবার সার্কুলার দিয়ে দিবে। হ্যাঁ, বৃহস্পতিবার আপনারা 47 সার্কুলার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এর ভিতরে আপনাদের নিজেকে গুছাই নিতে হবে। পরীক্ষা হতে পারে জুলাই মাসে, মে হওয়ার সম্ভাবনা কম, মে, জুন অথবা জুলাই মাসে। বোঝানো গেল? ওকে। আর কারো কোনো ব্যক্তিগত কোনো সমস্যা হলে ওই যে কবির ভাই পেজের মেসেঞ্জারে মেসেজ দিবেন। কেউ পরীক্ষা দিয়ে ভাই আপনার দেখে অনুপ্রেরণা পাই, আপনার মতো হতে চাই, আপনার মতো আমার মতো হওয়ার দরকার না, আপনি আরো বড় বড় আমার মতো হবেন কে? আমার মতো হওয়ার দরকার, আমি কিছুই না, আমি নাথিং, কিছুই না, আমার মতো কেন? আপনি পড়াশোনা করেন, ভালো মানুষ হওয়ার জন্য। আমি আমার থেকে হাজার গুণ ভালো ভালো মানুষ আছে। আমি চেষ্টা করছি কিছুটা বা মানুষের মানবিক গুণাবলী রাখার জন্য। আমার থেকে আরো ভালো হন, আরো বড় হন। আমি সবসময় শিক্ষক চাই তার স্টুডেন্ট তার থেকে অনেক বড় হোক। আমার দোয়া সবসময় যে আমার ছেলে মেয়েরা, আমার স্টুডেন্ট যারা আছে তারা আমার থেকে আরো অনেক বড় বড় পোস্টে থাকে। আমি তো কোনো পোস্টে ইনফেক্ট কোনো পোস্টেই নেই, ঠিক আছে? এবং ইনফেক্ট আমি কোনো জবও করি না, এটা অনেকে হয়তো জানেন না। ওকে, চলেন আমরা পড়াশোনা করে যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের এত গুরুত্বপূর্ণ, যেটা আসলে কল্পনা অতীত। কেন ভাই এখান থেকে প্রিলিতে 5-7টা প্রশ্ন আসে না? কখনো কখনো প্রিলিতে হুবু একটা প্রশ্ন এখানে আসে না, কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমি এই টপিকটা হয়তো বা স্কিপ করতে পারতাম যদি শুধু প্রিলির হতো। আমাদের যেহেতু কোর্সটা প্রিলি এবং রিটেন কম্বাইন্ড ব্যাচ, এই কারণে আমরা এটা খুব ডিটেল পড়বো। কেন পড়বো? কারণ আমরা যে ওই যে প্রিলি পাস করার পরেই যে আমরা লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা যে লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যে লিখবো, এই লেখাটার জন্য এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আনবিলিভেবল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আনবিলিভেবল। আমরা এবং প্রিলিতে কি ধরনের প্রশ্ন হয়, একটা সময় 35তম বিসিএস এর আগে প্রিলিতে প্রশ্ন হইতো এই টপিক থেকে হুবহু। এখন এই টপিক থেকে হুবহু প্রশ্ন হয় না। আমাদের যে কারেকশন একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমাদের বিভিন্ন প্রশ্ন দেখবেন আছে। 35তম বিসিএস এর আগে দেখবেন ডিরেক্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আছে। 35তম বিসিএস এর পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ডিরেক্ট প্রশ্ন আসে না। তবে যে কোনো সময়, যেহেতু বিসিএস পরীক্ষায় আসছে, তো সুতরাং আবার যে কোনো সময় আসতে পারে ইনশাল্লাহ। বোঝানো হলো? ওকে, টপিকটা কি বলেন তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব খেয়াল করেন, দুইটা জিনিসের সাথে সংশ্লিষ্ট, খুব খেয়াল করেন। আমি একটু স্বাভাবিক কারণেই আমি আমার স্বাভাবিক মুভমেন্ট নিয়ে পড়াতে পারছি না, এটা আপনারা জানেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব আর হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে মিল থাকা বা মেনে নেয়া অথবা সম্মতি। এখানে সম্মতিটা হবে সাবজেক্ট এবং ভার্বের সাথে। এখানে সম্মতিটা কি হবে? সাবজেক্ট এবং ভার্বের সাথে। এখন সাবজেক্ট এবং ভার্বকে অনুপ্রাণিত করে, মডিফাই বা ইনফ্লুয়েন্স করে কে কে, এটার জন্য আমরা কিছু উদাহরণ দেখছি। এগুলো জামাইবো, আপনাদের দরকার নেই। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, দেখেন। বলছে কি আছে? আই এম অবলিক ইজ আ স্টুডেন্ট। খুব খেয়াল করেন, আইটা সিঙ্গুলার, এমটাও সিঙ্গুলার, ইজটাও সিঙ্গুলার। আই যখন ব্যক্তিকে বোঝায় তখন আমরা কখনোই ইজ ব্যবহার করতে পারি না, কারণ ফার্স্ট পার্সনের খেলে ব্যক্তি বোঝাইলে সেক্ষেত্রে এম হয়। তার মানে আমরা এখানে পার্সন একটা ফ্যাক্টর পাইলাম, কারণ পার্সনের সাথে এই যে সাবজেক্ট এবং ভার্বের একটা গুরুত্ব আছে। পার্সন সাবজেক্ট এবং ভার্বকে মডিফাই করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। মডিফাই করার শব্দটা বললে ভুল হবে, এখানে ইনফ্লুয়েন্স করতে পারে। ভার্বটা কি হবে, পার্সন অনুসারে সাবজেক্ট অনুসারে ভার্বটা কি হবে, ওটা মডিফাই মানে ইনফ্লুয়েন্স করতে পারে কে বলেন তো? পার্সন ইনফ্লুয়েন্স করতে পারে। 2 নাম্বার যে উদাহরণটা দেয়া আছে, আই হ্যাভ অবলিক হ্যাজ ডান দা ওয়ার্ক। খুব খেয়াল করেন, আইটা হচ্ছে আমরা কি জানি, ওই যে আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়, এটাই তো আমরা জানি, তাই না? তো হ্যাভ এবং হ্যাজ এর ভিতরে হ্যাভটা অফকোর্স প্লুরাল, তারপরেও আই এর সাথে আমরা হ্যাভ ব্যবহার করি। কারণ কিসের কারণে বলেন তো? পার্সনের কারণে। পার্সনের কারণে, কারণ ফার্স্ট পার্সন এর বেলায় আমাদের হ্যাজ ব্যবহার করা যায় না। এখানে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। 2 নাম্বার, হি হ্যাজ অবলিক হ্যাজ গন দেয়ার। দেখেন হিটা হচ্ছে আমাদের নাম্বার, তাই তো? খুব খেয়াল করেন,
এই নাম্বার, কয়টা নাম্বার বলতে আমাদের নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। হি বলতে কয়জন, একজনকে বোঝানো হয়। হি বলতে কয়জন, একজনকে বোঝানো হয়। তো একজন যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার আসবে। এখানে হ্যাভ আসছে না, হ্যাজ আসছে। আবার পরবর্তী দেখেন, হি ওয়ার্ক অবলিক ওয়ার্কস হার্ড, এখানে হ্যান্ড হবে না, বলেন তো হার্ড হবে, হার্ড হবে। খুব খেয়াল করেন তো, এই যে হি আমাদের একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার আসবে, তাহলে সিঙ্গুলার ভার্ব এইটা, তাই তো। আবার মানে একটা নাম্বারের ক্ষেত্র পাইলাম, কিসের বলেন তো, নাম্বারের একটা ক্ষেত্র পাইলাম। লাস্টের এক্সাম্পলটা, দে ওয়ার্ক অবলিক ওয়ার্কস হ্যান্ড না, হার্ড হবে। দেখেন তো এইখানে দেটা হচ্ছে আমাদের প্লুরাল, PLURAL, প্লুরাল। সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়, তাহলে ওয়ার্কসটা সিঙ্গুলার আর ওয়ার্কটা হচ্ছে প্লুরাল। তার মানে ভার্বটা প্লুরাল পাইলাম নাম্বারের কারণে, ভার্বটা প্লুরাল পাইলাম নাম্বারের কারণে, অথবা পার্সনের কারণেও। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয় না। এখানে নাম্বার, পার্সন এবং নাম্বার দুইটা জিনিস সম্পৃক্ত। দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পার্সন এবং নাম্বার। আবার সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে পার্সন এবং নাম্বার। তার মানে সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট ভার্বকে ইনফ্লুয়েন্স করতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পার্সন। এখন আমরা যদি এইরকম ভাবে দেখি, হি ওয়ার্ক অথবা ওয়ার্কস হার্ড, এখানে হি এর পরিবর্তে আমরা শি ব্যবহার করলাম, হি এর পরিবর্তে শি ব্যবহার করলাম, শি ওয়ার্ক অথবা ওয়ার্কস। তাহলে এই কারণে হি এর পরিবর্তে যখন জেন্ডার পরিবর্তন করে ফেললাম, ওয়ার্কসই থাকবে, ওয়ার্ক হবে না। তার মানে জেন্ডার সাবজেক্ট ভার্বের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। সাবজেক্ট এবং ভার্বের উপরে প্রভাব বিস্তার করে নাম্বার এবং পার্সন, নট জেন্ডার। তাহলে আমরা ডেফিনিশনটা কি আসলো, তাহলে আমরা ডেফিনিশনটা মুখস্থ করবো না, আমরা জিনিসটা কি ফিল করার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম যে নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। নাম্বার ও পার্সন অনুসারে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতিকে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এটা আমরা লিখতে পারি, তাই না? তা আমরা একটু লিখে ফেলবো, সুন্দর করে একটু নোট করে ফেলবো, আমরা সুন্দর করে একটু নোট করে ফেলবো। কি বলেন তো, নাম্বার ও পার্সন অনুসারে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতি অনুসারে, ভার্ব ব্যবহারের রীতি অনুসারে, ভার্ব ব্যবহারের রীতি অনুসারে, ভার্ব ব্যবহারের রীতিকে সাবজেক্ট নাম্বার ও পার্সন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতি বা নিয়মকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এবং আমি যে এতক্ষণ যেই কথাটা বলেছি, আমি আসলে একটু স্বাভাবিক মুভমেন্টটা করতে পারছি না, আমার দরকার মুভমেন্টটা করা আমি আসলে পাচ্ছি না। হ্যাঁ, কমারে প্রচন্ড পরিমাণ চুট খাই রে। ওকে, দাঁড়ান, কিছু বই পুস্তক নিয়ে আসলাম। আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাটা বলেছি সেই কথাটা এখানে লেখা আছে। দেখেন, এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট। দেখেন, একটা ভার্বকে অবশ্যই একমত হইতে হয় তার সাবজেক্টের সাথে, ইন নাম্বার এন্ড পার্সন। কি বলেন তো, ইন নাম্বার এন্ড পার্সন। এই কথাটা বলছে রিনেন মার্টিন। রিনেন মার্টিন হচ্ছে এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার যে রেফারেন্স বইটা আছে, এই বইয়ের লেখক। তার মানে অ্যাকর্ডিং টু রিনেন মার্টিন এবং অন্যান্য আরো রেফারেন্স বই, যত রেফারেন্স ভিত্তিক বই আছে, সবাই এই কথাই বলেছে, একটা ভার্বকে অবশ্যই তার সাবজেক্টের সাথে একমত হইতে হবে, এগ্রি করতে হবে। কিসের ভিত্তিতে? নাম্বার এবং পার্সন অনুসারে, নাম্বার এবং পার্সন অনুসারে। তো এই কনসেপ্ট থেকে এই আলোচনাটাই আমি আমার মতো করেছি, আর ওনারা ওনার মতো করে লিখে দিয়েছে। তো এখান থেকে আমাদের 1 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব, তার পরবর্তীতে আপনাদেরকে আমরা একটু জিজ্ঞেস করব। 1 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করব। 1 নাম্বার প্রশ্নটা আসছে খুব সম্ভবত 33তম BCS পরীক্ষায়। 1 নাম্বার প্রশ্নটা আসছে খুব সম্ভবত 33তম BCS পরীক্ষায়। কি আসছে বলেন তো? বলেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, এই রেফারের পরে টু মানে হচ্ছে বলতে বোঝায়।
যদি বলা হয় স্মোকিং রেফার্স টু, মানে হচ্ছে স্মোকিং বলতে বোঝায়। যেমন ডেফরেস্টেশন রেফার্স টু, ডেফরেস্টেশন বলতে বোঝায়। জেন্ডার ডিসক্রিমিনেশন রেফার্স টু, জেন্ডার ডিসক্রিমিনেশন বলতে বোঝানো হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝানো হয়। শুধু পার্সন অনলি না, শুধু পার্সন অনলি না, নাম্বার, পার্সন এবং জেন্ডারটা কি রেফার করতে পারে না, জেন্ডারটা সাবজেক্ট এবং ভার্বকে ইনফ্লুয়েন্স করতে পারে না। আবার শুধু নাম্বার সাবজেক্ট এবং ভার্বকে ইনফ্লুয়েন্স করতে পারে না। যদি শুধু এটাই করতে পারতো তাহলে আমাদের আয়ের সাথে সবসময় হ্যাজ হইতো। কেন? কারণ আইটা তো সিঙ্গুলার, তার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে হ্যাজ হয় না। না, শুধু নাম্বারও না, শুধু পার্সনও না, দুইটা, নাম্বার এবং পার্সন, নাম্বার এবং পার্সন, নাম্বার এবং পার্সন। এই প্রাথমিক আলোচনায় এট দ্য ভেরি আউটসেট অফ আওয়ার ডিসকাশন আমরা যে প্রাথমিক আলোচনা করলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক কনসেপ্টটুকু আমরা বুঝতে পারলাম কিনা, যদি বুঝে থাকি। এবং এই প্রশ্নের যে উত্তরটা আমাদের, এটা কততম বিসিএস পরীক্ষা আসছে, 33তম, মেবি 33তম বিসিএস পরীক্ষা আসছে। আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম কিনা, এটা যদি বুঝে থাকে তাহলে আমরা একটু বিসি লিখে দেব। বিসি বলতে অন্য কিছু না, বিতে বেসিক, সিতে ক্লিয়ার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটুকু ক্লিয়ার হইলো কিনা, এই বেসিসে আপনাকে লিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়ম অনুসারে আপনি যখন রিটেন পরীক্ষা আল্লাহ যদি আপনাদেরকে কবুল করে, যাদেরকে কবুল করবে তাদেরকে লিখতে হবে। ইংরেজি মাথায় রাখবেন যে রিটেন পরীক্ষা আপনার এক ওয়ার্ডও কমন থাকবে না, আবার সব কমন থাকবে যদি আপনার বেসিক ভালো থাকে। উইদাউট বেসিক ডেভেলপমেন্ট আপনি শুধু শুধু প্রিলি পাস করবেন, রিটেনের কোনো বেইলি মাথায় রেখেন। ঘুমিয়ে থাকো কুসুজনি ফুলের বিছানা। এই আমাদের বেসিকটুকু বুঝতে পারলাম। কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? কারো কোথাও সমস্যা হয়েছে কিনা বলেন? আমার ওয়াইট এত পরিমাণ বাড়ছে, এমন কেউ আছেন যে অনেক বেশি মোটা ছিলেন, স্বাস্থ্য অনেক বেশি ছিল, কমাইছেন, এমন কেউ আছেন? আমি সারাদিন এই ল্যাপটপ নিয়ে বসে থাকি, এই বসে থাকতে থাকতে অবস্থা আমার খুব খারাপ। সারাদিন যে খুব বেশি খাই আমি, বিষয়টা এরকম না, কিন্তু মানে ভয়াবহ একটা অবস্থা ধারণ করছে আমার। বুঝতে পারছেন? ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা, আপনি শীটটা দেখলেই দেখবেন, বুঝবেন যে আমরা শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সের বেসিক শীটটা কত সুন্দর করে সাজাইছি। আমি চিকন ছিলাম স্যার, এখন মোটা হয়েছে। ধরুন আর আপনাদের কই লাভ আছে তাইলে? স্যার কত কেজি জানতেছে আমার মন, কত কেজি যাইতে বাইরে, এবার বাইরের খাবার ত্যাগ করেন। বাইরের খাবার ত্যাগ, এই সৈয়দ মিসার আলী, বাইরের খাবার ত্যাগ করবো কেমনে? বাইরের খাবার ত্যাগ করার অপশন আছে? আচ্ছা ভাই আমাকে দিয়ে দেন। আচ্ছা, আর ডায়েট টাইট করে হয় কিনা? আমি অনেক বেশি চিকন, আয় হ্যাঁ রে, আমার কাছ থেকে কিছু নিয়ে নেন। মোটা থেকে চিকন হয়েছি সত্যি, আর আমি মোটা হই না। সমস্যা নেই ভাই, এতেই আপনাকে কিউট লাগে। আমার কি আপনার কিউট লেগেছে? আমার আমার 12টা বাজে, আমার যে 12টা বাজে। আরে কিটু রাইড করা যাবে না, এত কাজ, খাওয়া দাওয়া স্যার, এত কাজ করা যায়? আচ্ছা চলেন, আল্লাহ ভরসা। আচ্ছা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে এরপর কিন্তু বুঝবেন না। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক কনসেপ্টটা বুঝে ফেলেছি। তারপরে খুব সুন্দর করে দেখেন লেখা আছে, খুব সুন্দর করে দেখেন লেখা আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে সাধারণ যে ধারণা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ ধারণা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ ধারণা কি? যদি কখনো দেখেন সাবজেক্টটা প্লুরাল হয়েছে, তাহলে সাবজেক্ট ভার্বটাও প্লুরাল আসবে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার আসবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ কনসেপ্ট। খুব খেয়াল করেন, জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি বলার চেষ্টা করেছি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার আসবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল আসবে। খাতা একটু দ্রুত লিখে ফেলবেন, হাত যেন খুব দ্রুত চলে,
হাত যেন খুব দ্রুত করেন, হাত যেন খুব দ্রুত চলে। তারা আমরা কি বলেছি, জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কি বলেছি দেখেন, খুব খেয়াল করেন। আমি বলার চেষ্টা করেছি সিঙ্গুলার সাবজেক্ট সমান সমান সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সমান সমান প্লুরাল ভার্ব। এটা একদম সহজ সকল সমাধান। এর পরবর্তীতে আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, খুব খেয়াল করেন। কিছু এক্সাম্পল দিয়েছি, প্রচুর এক্সাম্পল, এগুলো আপনারা আপনাদের বাড়ির কাছে আপনারা করবেন। প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটা নিয়েছি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন পিসি দাসের বই থেকে। খুব খেয়াল করেন, দেখেন করিম এন্ড রহিম, করিম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত আছে, দুইজন ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত আছে। আমরা বলছি কি একজন দুইজন, সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। তাহলে এখানে আছে কয়টা বলেন তো? দুইটা। যেহেতু দুইটা আছে, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল। এটা কাটা, এটা হইতে পারে, এইটাও কাটা, এইটাও কাটা। উত্তর কি? বি নাম্বার। 2 নাম্বার কোশ্চেন দেখেন, এটা বিগত বছরে আসা প্রশ্ন। আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। বলছে আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9ম বর্ণ। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? ইংরেজি বর্ণমালায় আই কয়টা? একটা। ইংরেজি বর্ণমালায় আই কয়টা? একটা। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? একটা। মনে আছে বলেছিলাম আয়ের সাথে এম তখনই বসবে যদি সেটাকে ব্যক্তিকে বোঝায়। আয়ের সাথে এম তখনই বসবে যদি সেটাকে ব্যক্তিকে বোঝায়। তাহলে আয়ের সাথে এম এখানে আসবেই না, কারণ আই দ্বারা এখানে ব্যক্তিকে বোঝায় না। যেহেতু আই একটা মানে সিঙ্গুলার, তার মানে এটা আসবে না। উত্তর কি? আই ইজ। উল্বে এটা বোঝা যায় না। পরবর্তী কোশ্চেন 3 নাম্বার দেখেন, মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমে মঙ্গল গ্রহ একটা গ্রহ। এখন মঙ্গল গ্রহ কয়টা? একটা। বলেন মঙ্গল গ্রহ কয়টা? একটা। তাহলে সাবজেক্টটা মানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট এখানে এস ব্যাক যুক্ত আছে, ওটা আমাদের হেডেক না। আমাদের দেখতে হবে সাবজেক্ট সিঙ্গুলার কিনা। জেনারেল কনসেপ্ট হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। তাহলে মার্স হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার। দা বিগ রুম, বড় রুম। এ কয়টা রুম? বলছে দা বিগ রুম, বড় রুম। তার মানে নির্দিষ্ট একটা রুমকে বুঝাইছে। যদি রুম না হইতো তাহলে রুমস হইতো, তাহলে প্লুরাল হইতো। নাউনের সাথে এস ভার্ব যুক্ত হইলে তখন সেটা প্লুরাল হয়। যেমন বুকের সাথে যখন এস যুক্ত করি বুকস, তখন প্লুরাল। রুমের সাথে যখন এস যুক্ত করি তখন সেটা প্লুরাল। তাহলে আমাদের এখানে দা বিগ রুম, এখানে এস যুক্ত নাই, তার মানে সিঙ্গুলার। ঝামেলা শেষ। পরবর্তী কোশ্চেন দেখেন, দা মেমোরেন্ডা। আমরা নাম্বার অধ্যায়ে পড়বো। মেমোরেন্ডা আমরা নাম্বার অধ্যায়ে পড়বো। যে ইউএম যুক্ত সেন্টেন্সকে, ইউএম যুক্ত ওয়ার্ডকে, সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য ইউএম এর পরিবর্তে এ বসে। যেমন ডেইটাম, যেমন ডেইটাম থেকে ডেইটা, ডেইটাম ইউএম এর পরিবর্তে এ। যেমন ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, এ। তাহলে যেহেতু এ দেয়া আছে তার মানে এটা প্লুরাল, PLURAL প্লুরাল। যেহেতু এ দেয়া আছে তার মানে কি এটা প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল তার মানে ভার্বটা প্লুরাল আসবে। হ্যাজ সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব। এখন হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকা বা কোনো কিছু অধিকারে থাকা। তাহলে হ্যাভ এর অর্থ দিলে এটা হয় না, সুতরাং আর নট ইম্পর্টেন্ট। আর নট ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? আমরা জেনারেল কনসেপ্ট নিয়ে কথা বলছি। জেনারেল কনসেপ্ট কি? সাবজেক্ট প্লুরাল হইতে পারে। এখন সাবজেক্ট প্লুরাল যে কোনো ভাবে হইতে পারে। নাম্বার থেকে আমাদের সিঙ্গুলার প্লুরাল বানিয়ে দিতে পারে, জেন্ডার থেকে সিঙ্গুলার প্লুরাল বানিয়ে দিতে পারে, অথবা ধরেন আপনার কিছু শব্দের সাথে এস বেস যুক্ত থাকবে, এইরকম সিঙ্গুলার প্লুরাল বানিয়ে দিতে পারে। যে কোনো জিনিস সিঙ্গুলার ইজ ইকুয়াল টু সিঙ্গুলার, প্লুরাল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। বুঝতে পারলাম? পরবর্তীতে কিছু ওয়ার্ড আছে দেখেন, দেখলে বোঝা যায় না। যেমন পিপল, পুলিশ, কেটেল, ফিশ। এটা আমি আর একটু মডিফাই করব। আপনাদের শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স আবার যখন শুরু হবে, সামনেই শুরু হবে, তখন আর একটু মডিফাই করব। দেখেন এইগুলা দেখতে আমাদের এস ব্যাস যুক্ত কিছুই নেই, দেখতে আমাদের কিছু মানে এরকম মনে হচ্ছে যে পিপল, পুলিশ, কেটেল, ফিশ, এগুলো আমাদের এস ব্যাস যুক্ত নাই, আমাদের কোনো কিছুই নাই। এটা আমরা দেখেন আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইউজিং ইংলিশ গ্রামার, কত বই যে পড়তে হয় এই ঘাটাঘাটি করতে গেলে আপনি কল্পনা করতে পারবেন। আপনারা খুব সুন্দর জিনিস সাজাই গুছে আপনার মুখে শুধু দিচ্ছে আর আপনি শুধু খাচ্ছেন। বুঝতে পারলাম?
তা এই বইটাতে আমাদের আরো রেফারেন্স আছে, আমি যে কোনো একটা বইয়ের রেফারেন্স দিলাম, এখানে আরো কিছু শব্দ আছে, ভার্মিন আছে, তারপরে হচ্ছে আমাদের কখনো পোল্ট্রি শব্দটা ব্যবহৃত হয়, পাবলিক শব্দটা ব্যবহৃত, আরো কিছু শব্দ আছে, এটা আমরা এইবার কারেকশন আবার আপডেটে ইনশাল্লাহ যোগ করব। বলছি এই যে শব্দগুলো আছে এগুলো আমাদের কি আসবে, প্লুরাল আসবে, আমরা একদম রেফারেন্স সহ উল্লেখ করে দিয়েছি। এইখানে দেখবেন তাহলে আমার ক্যাটেলটা কি প্লুরাল, ক্যাটেলটা যদি প্লুরাল হয় তাহলে ইস কেন আসলো, ক্যাটেলটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের আর হইতে পারে, ক্যাটেল যদি প্লুরাল ক্যাটেলস, ক্যাটেলের সাথে আবার এসবার যুক্ত করা যাবে না, নিজে যে প্লুরাল ওটার সাথে আবার এসবার যুক্ত করা যাবে না, পিপলের সাথে পিপলস করা যাবে না প্লুরাল করার জন্য। আচ্ছা ক্যাটেলস হয় না, তার মানে উত্তর কোনটা বলেন তো, এটা। দা পুলিশ, দা পুলিশ কি প্লুরাল না সিঙ্গুলার না প্লুরাল বলেন তো, প্লুরাল। দা পুলিশ আর, দা পুলিশ ইজ হয় না, দা পুলিশ ইজ হয় না, দা পুলিশ ইজ হয় না, তো অল পুলিশ হয়ই না। 9 নাম্বার কোশ্চেন দেখেন তো, 9 নাম্বার কোশ্চেন হচ্ছে কি বলেন তো, বোথ, বোথ মানেই তো উভয়ই, বোথ মানেই তো উভয়ই। দেখেন খুব খেয়াল করেন, আমি যেভাবে সাজাইছি এই সাজানোটা খেয়াল করেন, দেখবেন আপনার ভালো লাগবে সত্যিকার অর্থে। বোথ মানেই তো উভয়ই, যেহেতু উভয় বলছে, সিঙ্গুলার না তাহলে প্লুরাল, যেহেতু প্লুরাল তার মানে অবশ্যই এখানে আর। এরপর বলছে হি এন্ড আই, বিগত বছরের প্রশ্ন, জামাল এন্ড আই বিগত বছরের প্রশ্ন, আই এন্ড হি বিগত বছরের প্রশ্ন, ফিশ ড্যাশ ওয়াটার, খুব এই এক্সাম্পলটা আমি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ গ্রামার বই থেকে হুবহু নিয়েছি, ফিশ ড্যাশ ওয়াটার, মানে ফিশের প্লুরাল দুইটাই হয়, তবে বহুল প্রচলিত হচ্ছে ফিশ। ফিশ সিঙ্গুলার এবং প্লুরাল দুই অর্থে, মানে সরি ফিশের প্লুরাল দুইটা হয়, একটা হচ্ছে ফিশ এবং একটা হচ্ছে ফিশেস। এই ফিশেস মানে হচ্ছে অনেক প্রজাতির মাছ যখন একসাথে করা হয় তখন এটা ব্যবহৃত হয়, আর ফিশ মানে এক জাতীয় মাছ যখন অনেকগুলো থাকা হয়। তবে বর্তমানে বহুল ফিশের শব্দটা ব্যবহৃত হয়ই না, এটা ব্যবহৃত হয়, ফিশেস প্লুরাল, যার কারণে এটা প্লুরাল। বলেন জেনারেল কনসেপ্ট বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে জিসি লেখেন। জেনারেল কনসেপ্ট বুঝছেন? জেনারেল কনসেপ্ট বুঝলে লেখেন জিসি, জিসি মানে জেনারেল কনসেপ্ট বুঝছেন, জেনারেল কনসেপ্ট বুঝলে লেখেন জিসি। জেনারেল কনসেপ্ট যদি বুঝে থাকেন তাহলে লেখেন জিসি, যে ভাইয়া জেনারেল কনসেপ্ট আমরা বুঝে গেছি। জেনারেল কনসেপ্ট বুঝলে ও পাখি রে ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে, খাঁচা ছেড়ে যায় রে পাখি। আচ্ছা কার কোনো প্রশ্ন নেই? ও পাখি জি সি আলহামদুলিল্লাহ করেছি। ওকে নেক্সট। আচ্ছা এখন পরবর্তীতে আমরা যদি আমাদের তো সব সময় ওই সাবজেক্ট আই হি, এতক্ষণ আমরা সাবজেক্ট কোনগুলো পাইছি বলেন তো? আই হি, বোথ, রহিম, জামাল, পিপল, ফিশ, ক্যাটেল, তারপর হচ্ছে আমাদের হি এন্ড আই এন্ড হি, জামাল এন্ড আই, এগুলো পাইছি না? এখন সারা জীবন কি সাবজেক্ট শুধু এই নাউন আর প্রনাউনই থাকে, এতটুকুই থাকে না? যখন আমাদের ভার্বের পূর্বে অনেক বড় সেন্টেন্স থাকবে তখন ওখান থেকে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই কারণে আমরা দ্বিতীয় নিয়মটাতে যাব, অথবা আমাদের দ্বিতীয় নামটা ফার্স্ট নিয়মই এখানে লেখা আছে, ফার্স্ট নিয়মই লেখা আছে এখানে, কিন্তু এটা আচ্ছা সমস্যা নেই, এক নাম্বার ওটা জেনারেল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট, এরপর এক নাম্বার নিয়ম। হ্যাঁ একদম ঠিকই আছে। এখানে বলছে দেখেন খুব খেয়াল করে কি বলছে বলেন তো, বলছে যে সাবজেক্ট এরপরে প্রেপোজিশন ফ্রেজ এরপরে ভার্ব, এই নিয়মটা হুবহু আমাদের দেখবেন এক একজন এক এক ভাবে অনুবাদ করেছে, এই নিয়মটা হুবহু ক্লিফ স্টোফেলে বলা আছে। এখন আপনি যদি বলেন, আমি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এই নিয়মটা সম্পর্কে পিকেরি সরকারের বইয়ে তেমন তথ্য নাই, ওইভাবে নাই, অনেক তথ্য আছে। এই নিয়মটা সম্পর্কে মুহিউদ্দিন কাসেম এই স্যারের বইতেও আমাদের এই নিয়মটা সম্পর্কে প্রপার তথ্য দেয়া নাই, যেভাবে ক্লিফ স্টোফেলে দেয়া আছে। এই নিয়মটা সম্পর্কে আমাদের রিনেন মার্টিনের এই হাই স্কুল ইংলিশ গ্রামার বইটাতেও এই নিয়মটা সম্পর্কে ক্লিফ মানে একদম ওইভাবে তথ্য দেয়া নেই।
এবং এই নিয়মটা সম্পর্কে আমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এই বইটাতেও নেই। এই জন্য আমরা দেখার চেষ্টা করেছি এই নিয়মটাতে হুবহু যেটা দেয়া আছে এটা ক্লিপস্টোফেল। আমি একটু দু একটা নিয়ম একটু উল্লেখ করার চেষ্টা করেছি। ক্লিপস্টোফেল এটা নিয়ম লিখবেন। এখানে ইংরেজিতে বলা আছে সাবজেক্টের পর যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে ওই প্রেপোজিশনাল ফ্রেজের উপর সাবজেক্টের কোনো ভূমিকা থাকে না, ওই প্রেপোজিশনাল ফ্রেজের উপর ভার্বের কোনো ভূমিকা থাকে না। এটা ইংলিশে লেখা আছে, আমি বাংলায় অনুবাদ করলাম। সাবজেক্টের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, সাবজেক্টের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে ওই প্রেপোজিশনাল ফ্রেজটা ভার্বকে প্রভাবিত করতে পারে না, ওই প্রেপোজিশনাল ফ্রেজটা সাবজেক্টকে প্রভাবিত করে। এটা হচ্ছে বই পুস্তকের ভাষা, ঠিক আছে? এবার আমি আমার মতো করে লিখবো। খাতায় লিখেন রুল 1, খাতায় লিখেন। আমরা তো সাবজেক্ট পাইছি, সাবজেক্ট সিঙ্গুলার, জেনারেল কনসেপ্ট কি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাই না? সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন সাবজেক্ট যদি বড় হয়, একাধিক ওয়ার্ড হয়, তাহলে সাবজেক্ট চিহ্ন করতে হবে। রুল 1 এ লিখবেন R1, লিখবেন রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আজকে নিয়ত করছিলাম 2 ঘন্টা ক্লাস দিব, কিন্তু পারবো না মনে হয় রে। এই সপ্তাহে ক্লাস আছে না, বৃহস্পতিবার একটা, ওদিন বসে দেবে, এর ভিতরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এরপর রিয়েল সাবজেক্ট থাকে প্রেপোজিশন। রিয়েল সাবজেক্ট হলো, এটা সাজাইতে পারলাম না, হলো না, আমার মতো করে হলো না। কি বলেছি বলেন তো? কি বলেছি? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এবার লিখবেন প্রেপোজিশন এর পূর্ববর্তী এনপিকে, এনপি মানে নাউন প্রনাউন, এনপিকে রিয়েল সাবজেক্ট বলা হয়। রিয়েল সাবজেক্ট বলা হয়। সাদা লেখেন, নিয়মটা লেখে RD লিখবো। রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, এটা 1 নাম্বার নিয়ম লিখছি। আমরা ওই যে এতক্ষণ ক্লিপস্টোফেলের যে বিষয়টা আলোচনা করেছিলাম ওটা আমরা বলে যাব। হ্যাঁ, আমরা কি লিখবো? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এরপর লিখবেন প্রেপোজিশন এর পূর্ববর্তী এনপিকে রিয়েল সাবজেক্ট বলে। এটা শুধু লিখেন, আপনার বোঝার দরকার নেই। এটা শুধু লিখেন, আপনার বোঝার দরকার নেই। এরপরে একটা এক্সাম্পল লিখবেন, দ্য পিপল অফ বাংলাদেশ in the particularly in the South Asian region R- is very lazy. বোঝেন, এটা লিখার উদাহরণ লিখার দরকার নেই। নিয়মটা লেখা শেষ হলে RD লিখবেন, মানে রুল ডান। কি বলেছি বলেন তো? বলছি রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এরপরে বলেছি প্রেপোজিশন এর পূর্ববর্তী এনপিকে রিয়েল সাবজেক্ট বলা হয়। বলা হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ, একটা প্রেপোজিশন পেয়ে গেছি। দ্য পিপল অফ এর পরিবর্তে এখানে ইন ব্যবহার করা বেটার। আমরা সাবজেক্ট বা কি বলে ফ্রি হ্যান্ডরাইটিং এ শেখাবো ইনশাআল্লাহ। দ্য পিপল অফ বাংলাদেশ মানে দ্য পিপল ইন বাংলাদেশ হলে সুন্দর হয়। দ্য পিপল আমরা এমনি বোঝার জন্য জাস্ট লিখলাম দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, পার্টিকুলারলি ইন দ্য সাউথ এশিয়ান রিজিয়ন, বিশেষ করে সাউথ এশিয়ান রিজনের, R- is very lazy, খুবই অলস। দেখেন এখানে প্রেপোজিশন পাইছি একটা এবং দুইটা। এখন আমাদের সাবজেক্টের অংশ কোনটা বলেন তো? এই যে আর এর রিজিয়ন থেকে শুরু করে এই পিপল পর্যন্ত সবটাই সাবজেক্টের অংশ। সবটাই কি বলেন তো? সাবজেক্টের অংশ। বলেন সবটাই কি? সাবজেক্টের অংশ। খুব খেয়াল করে দেখেন এখানে প্রেপোজিশন আছে, এই যে একটা প্রেপোজিশন, এই যে একটা প্রেপোজিশন। এখন সাবজেক্টের ঠিক পরে, সেন্টেন্স শুরু হওয়ার পরে, নাউন বা প্রোনাউনের ঠিক পরে প্রথম যে প্রেপোজিশন, অথবা একটা সেন্টেন্সের শুরুতে প্রথম যে প্রেপোজিশনটা থাকবে
ওই প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়, আর বাকিটার নাম হচ্ছে অ্যাডজেকেন্ট টু সাবজেক্ট অথবা প্রেপোজিশনাল ফ্রেজ। তার মানে এখানে রিয়েল সাবজেক্ট কোনটা বলেন তো? দা পিপল। পিপলটা প্লুরাল, এই কারণে ভার্ব হচ্ছে প্লুরাল আর। এই জন্য আমি বলেছি রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তো রিয়েল সাবজেক্ট কোথায় খুঁজে পাবো? একটা সেন্টেন্স দেখবো ওইখানে আমাদের প্রেপোজিশন আছে কিনা, প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে এক নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে। দ্য প্রেজেন্স অফ স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট হিয়ার। উত্তর করেন তো, এক নাম্বার উত্তর করেন দ্রুত, এক নাম্বার উত্তর করেন। দ্য প্রেজেন্স অফ স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট। খুব খেয়াল করেন, এই যে প্রেপোজিশন, এখন স্টুডেন্টস এর সাথে আমাদের এই সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। প্রেপোজিশন আগেরটা, এই প্রেজেন্স উপস্থিতি হচ্ছে কি বলেন তো? উপস্থিতি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তাহলে এই উপস্থিতিটা কি বলেন তো? সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্বটাও সিঙ্গুলার। যেহেতু ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট ডিফার্স ফ্রম ভার্ব না। আচ্ছা, সাবজেক্ট অ্যাগ্রিস উইথ ভার্ব, হ্যাঁ সাবজেক্ট অ্যাগ্রিস উইথ ভার্ব। সাবজেক্ট এন্ড ভার্ব আর ডু নট এগ্রি, এগুলো এর দরকার নেই। সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার। সাবজেক্ট কি প্লুরাল নাম্বারে আছে? সাবজেক্ট সিঙ্গুলার নাম্বারে আছে। আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। ওকে, পরবর্তীতে প্রচুর এক্সাম্পল দেয়া আছে। এই জায়গাটা আপনি শুধু দেখবেন, এদিক দেখেন এক্সাম্পল কি পরিমাণ। আমি শুধু বিগত বছর এমপিকিউ মারছি, এটা দেখেন এমপিকিউ ক্লিফস্টোফেল, আবার এমপিকিউ ক্লিফস্টোফেল। যেহেতু এই নিয়মটা মূলত ক্লিফস্টোফেল থেকে নেওয়া, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল, এমপিকিউ ক্লিফস্টোফেল। আরো আছে নাকি? আরো আছে এমপিকিউ ক্লিফস্টোফেল। এটা পরবর্তী এক্সামে চলে গেছে আমি। ও আচ্ছা, একটা এক্সাম্পল দেয়া আছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এটাও আমাদের এই জায়গা থেকে দেওয়া। অর্থাৎ একটা নিয়মের জন্য আমরা 30টার বেশি প্রশ্ন দেয়া আছে। সেম একটা নিয়মের জন্য আপনার 30টা বেশি প্রশ্ন দেয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে পারবেন, না করলে পারবেন না। আমি 2-1টা প্রশ্ন দেখা দিচ্ছি, এই জায়গাতে দেখার চেষ্টা করেন। দেখেন, আমরা 2 নাম্বার কোশ্চেন করব, দা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে অফ এর আগে ল্যাঙ্গুয়েজটা আসবে না, মানে প্রেপোজিশন থেকে শুরু বাকি ভার্ব পর্যন্ত কেটে দেন। যেহেতু স্টাডিটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার আসবে। সিঙ্গুলার ভার্ব কোন জায়গায় আছে বলেন তো? এটা প্লুরাল, ওয়াস আসবে না, ইজ সিঙ্গুলার। মনে রাখতে হবে, টেন্স যখন আমি আপনাদেরকে পড়াবো তখন আমি শেখাবো সচরাচর ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, সচরাচর ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই প্রেজেন্ট টেন্স। এই কথাটা অন্যভাবে বলা যায়, যে পাস্ট টেন্সের ইন্ডিকেটর না থাকলে ওটা সাধারণত প্রেজেন্ট টেন্স হয়। এই কারণে আমাদের ইজ আসবে। দা লেভেলস অফ ইনটক্সিকেশন, এই যে এটা বাদ দেন, লেভেলসটা প্লুরাল, যেহেতু প্লুরাল আসবে। আচ্ছা, এটা উত্তর করেন তো, এটা দরকার আছে। আরে পারবেন, ভেরি। এখান থেকে একটা তথ্য মনে রাখবেন, বিইআরওয়াই ভেরি হচ্ছে প্লুরাল, সরি বিইআরওয়াই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিএআরওয়াই ভেরি হচ্ছে ভার্ব। ভার্বের সাথে অ্যাসভার্ব যুক্ত হলে কি সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাসভার্ব যুক্ত না থাকে প্লুরাল। যেহেতু এখানে প্লুরাল, উত্তর প্লুরাল। দা প্রাইজ ইজ প্লুরাল, দা ইফেক্টস প্লুরাল, দা লিস্ট সিঙ্গুলার, দা ক্যাপাসিটি সিঙ্গুলার, সেভারাল থিওরিজ কি বলেন তো? থিওরিজ প্লুরাল, দা কালার সিঙ্গুলার, দা ডেঞ্জার সিঙ্গুলার, দা স্টেট অফ ম্যাঙ্গোস। একটা করেন, বাকিটা আর করবো না। বলেন, এটা করেন আপনারা, এটা করেন। কোশ্চেন নাম্বার দা টেস্ট 11 নাম্বার করেন, কোশ্চেন নাম্বার 11 নাম্বার করেন দ্রুত। আপনাদের এই গ্রুপটায় 1000-এর বেশি ছেলে মেয়ে আছে, উপস্থিতি এত কম কেন? এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। জি স্যার, আলহামদুলিল্লাহ। এটা করেন, কোশ্চেন নাম্বার দা টেস্ট। এটা খুবই বিরক্তিকর। এটা করেন, কোশ্চেন নাম্বার দা টেস্ট।
ইংরেজি আপনাদের থেকে বেসিক থেকে পড়ানো ঠিকঠাক হচ্ছে না মনে হয়, ঠিক না? ইংরেজিটা বেসিক থেকে পড়ানো ঠিকঠাক হচ্ছে না। লেকচার শিট বা থেকে মেরে যেতাম, নিয়ম লিখা থাকতো, শুধু বলে দিতাম পড়ে নিয়েন, ওটা ভাল লাগতো আপনাদের, আমি জানি ওটা ভাল লাগতো। ঠিক আছে, বিসিএস কোর্সে ভর্তি হওয়ার আগে যদি বিসিএস ক্যাডার হয়ে যান তখন তো সমস্যা। আপনাদের ম্যাক্সিমাম দশা হচ্ছে এটা, মানে কোর্সে ভর্তি হওয়ার আগে নিজের বিসিএস ক্যাডার দাবি করেন, তখন সমস্যা হয়। ঠিক আছে, এত ক্লাসে ঘামায় আপনি বোঝেন, আমি আপনাকে যখন ক্লাস দিই আমি দেখেন আমি কোমরে হাত দিয়ে ক্লাস নিই, মানে আমি ঠিকঠাক মতো দাঁড়াইতে পারতেছি না, আমার কোমরে প্রবলেম হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, আমার পায়ে ঠিকঠাক মুভমেন্ট করতে পারছি না। শীতের দিন চলে না আপনার শীত, আমার এসি চলে দেখেন কত 25-এ চলে এসে, মানে গরম লাগতেছে, আমি দেখবেন ঘামতেছি। এত কষ্ট করে বেসিক ক্লাস নেওয়া খুব কষ্টকর, এখানে নিয়ম থাকে ওটা বলে দেওয়া খুব ভালো। এত কষ্ট করে বেসিক ক্লাস নেওয়ার পরে যদি আপনাদের এই এতটুকু রেসপন্স না থাকে, তখন মনে হয় যে আপনারা ওই মুভমেন্ট পড়াই দিই, বুঝতে পারলাম? তা আপনি তো বেসিক কোর্সে ভর্তি হন নাই, আপনি ভর্তি হয়েছেন বিসিএস কোর্স, বুঝাতে পারলাম? ওকে, এইগুলা খুব থেকে বলি তো, কষ্ট থেকে বলি, এটা আবার অনেকের গায়ে লাগে, তখন আবার ভাব দেখান বিশাল পরিমাণ। ঠিক আছে, ওকে, আরো 2টা কোশ্চেন করি। হ্যাঁ, একটা কোশ্চেন, এ বাস্কেট অফ প্রোটিন, দেখেন এই যে অফ থেকে বাকিটা কেটে দেন, এ বাস্কেট সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার হয়েছে তাহলে প্লুরাল আসছেই না, প্লুরাল আসছেই না, প্লুরাল আসছে না, তাহলে উত্তর কি বাধ্যতামূলক ভাবে বি নাম্বার। আচ্ছা, এ বাস্কেট অফ বাবেলস, আবার কেটে দেন, এ বাস্কেট সিঙ্গুলার, যেহেতু, আচ্ছা আচ্ছা এটা ভুল করলাম আমি, সরি, আমি কি এটা, হ্যাঁ সিঙ্গুলার যেহেতু, হ্যাঁ প্লুরাল আসছে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন, এ বাস্কেট অফ বাবেলস, এ যেহেতু কেটে দেন, এ বাস্কেট সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হয় না, এটা হয় না, এটা হয় না, তাহলে আনসার কোনটা বলেন তো? এ বাস্কেট অফ আপেলস হ্যাজ বিন সোল্ড। এইখানে আমাদের একটা কোশ্চেন মনে রাখবেন, এটা নিজেরা করে, এটা একটু নিজেরা দেখেন, বিগত বছরে আসা কোশ্চেন, খুব খেয়াল করেন, এটা নিজেরা করেন, এটা খুব খেয়াল করেন, এটা খুব খেয়াল করেন। বলা হয়েছে দ্য ওয়াইজেস অফ সিন, ওটা না, ওটা না। আচ্ছা, 28 নম্বর কোশ্চেনটা করে ফেলি। 28 নম্বর কোশ্চেনটা নেওয়া হয়েছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, এই বই থেকে। বলা হয়েছে যে এই যে দ্য ওয়াইজেস, আমাদের দেখে প্লুরাল মনে হতে পারে, দ্য ওয়াইজেস অফ সিন, পাপের যে প্রায়শ্চিত্ত, ডেস ডেট, পাপের প্রায়শ্চিত্ত মৃত্যু হয়, বুঝতে পারলাম? এখানে ওয়াইজেস শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত। ওয়াইজেস শব্দের অর্থ কি বললাম তো? প্রায়শ্চিত্ত, হুইচ ইজ আনকাউন্টেবল, এবং সেটা হচ্ছে আমাদের প্লুরাল এস যুক্ত থাকলেও সেটা সিঙ্গুলার আসবে, বুঝতে পারলাম? কিন্তু WAZES ওয়াইজেস দ্বারা যদি বেতন বোঝায়, বেতন বা মজুরি বোঝায়, তখন সেটা কিন্তু প্লুরাল আসবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দা ওয়াইজেস, এখানে এস দেখেন, এস বা ইএস যুক্ত, আমরা স্বভাবত এটা কেটে দিব, তার মানে এস বা যুক্ত দেখবো, আমরা এটা দেখাই দেবো, বিষয়টা এরকম না। যেহেতু পাপের প্রসঙ্গ আসছে, প্রবাদ বাক্য আসছে, দা ওয়াইজেস অফ সিন, প্রায়শ্চিত্ত প্রসঙ্গটা আসছে, এখানে এস বা যুক্ত থাকলেও, যেমন নিউজ শব্দের সাথে এস বা যুক্ত থাকলেও কি আমরা প্লুরাল ব্যবহার করি না সিঙ্গুলার ব্যবহার করি? এখানে এস বা যুক্ত থাকার পরেও আমরা সিঙ্গুলার ব্যবহার করবো, এবং রেফারেন্স কোথায়? অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। ওকে, আপনাদেরকে যে এই কোশ্চেনটা করতে বলছিলাম সেটা হচ্ছে 27, I searched for tissues but the boxes of tissue dash empty, দ্রুত উত্তর করেন। 27 নম্বর কোশ্চেন। আপনাদের সুখবর যেটা বলা যেতে পারে, আগামীকাল আপনাদের বই আসতেছে কিন্তু, কেমন? 25 তারিখ আপনাদের বই আসবে ইনশাল্লাহ। যাদের বকেয়া আছে, হ্যাঁ, এটা আমার বলা উচিত না ক্লাসে, ছেলেমেয়েরা আপনাদের খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপে বা গ্রুপে মনে হয় বলছে, হ্যাঁ, যাদের বকেয়া আছে তারা যার যেভাবে পরিশোধ করার কথা এভাবে পরিশোধ করে দ্রুত আপনারা বই নিয়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? দ্রুত, এটা আপনার 25 তারিখের ভিতরেই, অর্থাৎ আগামীকালের ভিতরেই। বই একটাও বেশি আসেনি, 300 আসার কথা 400 বই আসছে, বুঝতে পারলাম? একটাও বেশি আসেনি, এবং যতজন অর্ডার করবেন বই ততজনের গোডাউন থেকে ততটা বই নীলক্ষেত যাবে, সুতরাং এখানে বই বেশি আসার অপশন নাই। ও মা, খুব খেয়াল করেন, এখানে একটা মারাত্মক জিনিস আছে, দেখেন, বলছে
এই বাটকে আই স্ট্রেস ফর টিস্যু বাট, এই বাট যেহেতু আছে সেন্টেন্সে, এই সেন্টেন্সের কোনো ভ্যালু নেই। তার মানে আমাদের শূন্যস্থান দেয়া আছে এই জায়গায়। দ্য বক্সেস অফ টিস্যুস, খুব খেয়াল করেন তো, দ্য বক্স বাট দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়ে গেল। বাট দ্বারা বাট দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়ে গেল। দ্য বক্সেস অফ দ্য টিস্যুস, এটা কাটা দেন। দ্য বক্স সিঙ্গুলার না, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার ওয়াজ আছে, সিঙ্গুলার হ্যাজ আছে, এটা হবে না, এটা হবে না। এইবার দেখেন আমাদের বাট, বাটের পূর্বে কি বলেন তো, পাস্ট টেন্স। তাহলে এই পাশে কি আসবে, পাস্ট টেন্স আসবে। পাস্ট টেন্স হলে কি ওয়াজ হয়, হ্যাজ হবে না। সিকোয়েন্স অফ টেন্স অনুসারে আমাদের একটা টেন্স সাধারণত পাস্ট টেন্স হলে আর একটা টেন্স সাধারণত কি হয়, পাস্ট টেন্স। সিকোয়েন্স অফ টেন্স অথবা আমাদের প্যারালাল স্ট্রাকচার অনুসারে আগেরটা পাস্ট টেন্স ছিল, পরেরটাও পাস্ট টেন্স, আগেরটা প্রেজেন্ট টেন্স ছিল, পরেরটাও পাস্ট টেন্স। ওকে, নেক্সট। এক নম্বরের যে ব্যতিক্রমটা আছে, আগামী ক্লাসে আপনাদের আগামী ক্লাসে এটা শিওর থাকেন, আগামী ক্লাস থেকে আপনাদের বেসিক লেকচার শিট থেকে পড়ানো হবে না, এত ধৈর্য আপনাদের নেই। আগামী ক্লাস থেকে আপনাদের সাধারণত ওইভাবেই পড়ানো হবে যেইভাবে বিসিএস প্রচলিত কোচিং সেন্টারগুলোতে পড়ানো হয়। বুঝতে পারলাম? এটা শিওর থাকেন। এটা নিয়ে কারো কোনো অনুরোধ, কারো কোনো প্রতিযোগ, কারো কোনো কিছু ইনবক্সে কোনো মেসেজ অথবা আপনার কি বলে ইনবক্সে কোনো মেসেজ অথবা কোনো ফোন, হোয়াটসঅ্যাপে কোনো নক দেওয়া যাবে না। এটা ডিসিশন ফাইনাল ক্লাসে এসে। বুঝতে পারলাম? কনফিউশন ক্লিয়ার? দেখেন, এত ডিটেইল আলোচনা বিসিএস বেসে সাধারণত করা হয় না, বেসিক বেচে করানো হয়। তা আপনাদের সুবিধার্থে, যেহেতু আমার কাছে মনে হয় এটা সেবার জায়গা, এটা করা হয়েছে। কিন্তু আপনার এত রেসপন্স, বাজে রেসপন্স থাকলে কেন হবে? এটা করার কথাই না। নেক্সট টাইম এটা করা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেই কথাটা বলেছিলাম এক নাম্বারের ব্যতিক্রম, আপনারা এক নাম্বার কি বলছেন বলুন তো, যে রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। ক্লাসে মনোযোগ দেন। এক নাম্বার নিয়মে কি পড়ছি বলেন তো, রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। খুবই মজার ঘটনা। দেখেন, SWWT, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি দেখেন, খুব খেয়াল করেন। বলা হয়েছে আমরা এক নম্বরে পড়েছি যে রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। আমরা এক নম্বরে পড়েছি রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখন সেন্টেন্স যখন শুরু হয়েছে, এখানে তো রিয়েল সাবজেক্ট খুঁজেই পাই না। সেন্টেন্স যখন এখানে শুরু হয়েছে, তখন আমাদের এখানে রিয়েল তো সাবজেক্ট খুঁজেই পাই না। এই সুইট শব্দটাতে অ্যাডজেক্টিভ দেয়া আছে, মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের এক নাম্বার নিয়মের কনফিউশন ক্লিয়ারের একটা দেখেন অপশন দেয়া আছে। কনফিউশন ক্লিয়ারে কি দেয়া আছে এটা একটু খাতায় নিয়মে লিখবেন, এটা একটু খাতায় লিখবেন। খাতায় লিখবেন কখনো কখনো অর্থের জোর প্রদানের জন্য সেন্টেন্স এর শুরুতে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসতে পারে। অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসতে পারে। কখনো কখনো অর্থের জোর প্রদানের জন্য সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু তা সাবজেক্ট হয় না। কিন্তু তারা বলতে ওই দুইটা, তারা সাবজেক্ট হতে পারে না। তারা সাবজেক্ট হতে পারে না। কখনো কখনো, খুব খেয়াল করেন, কখনো কখনো অর্থের জোর প্রদানের জন্য সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু তারা সাবজেক্ট হইতে পারে না। অর্থের জোর প্রদান যেমন দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী। দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী। দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী। এখন এই কথাটাকে আরো জোর প্রদান করার জন্য এরকম লেখা যায়, হ্যাপি আর দা পুর, গরিবেরাই সুখী। হ্যাপি আর দা পুর, গরিবেরাই সুখী। হ্যাপি আর দা পুর,
গরিবেরাই সুখী। এই যে গরিবেরাই অতিরিক্ত একটা যোগ করলেন, অতিরিক্ত আমাদের একটা এমফাসাইজ করলেন, এটার জন্য সেন্টেন্সের শুরুতে আমরা কি নিয়ে আসলাম? অ্যাজডিভ ব্যবহার করলাম। যেমন সূর্য ডুবে গেল, দা সান ওয়েন্ট ডান, আমরা লিখতে পারি ওয়েন্ট না, দা সান ওয়েন্ট ডান, ওয়েন্ট ডান, ডান ওয়েন্ট দা সান, সূর্য ডুবেই গেল। আমরা কনফার্ম হলাম, নিশ্চিত হলাম, জোর দিলাম যে সূর্য ডুববেই গেছে। এখানে দা পুর আর হ্যাপি, গরিবরা সুখী, এটা সাধারণ বাক্য। হ্যাপি আর দা পুর, গরিবেরাই সুখী। তো গরিবদেরকে এমফাসাইজ করা হয়েছে, অর্থের জোর প্রদান করা হয়েছে। অর্থের জোর প্রদান করার জন্য সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শুরুতে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব আসতে পারে। তাহলে প্রশ্ন যে ভাই সেন্টেন্সের শুরুতে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব যখন আসে তখন এটা কি হয়ে যায়? এটা কি সাবজেক্ট হয়ে যায়? না, অ্যাজেটিভ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হইতে পারে না। সাবজেক্ট হয় নাউন ইকুইভ্যালেন্ট অথবা নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট অথবা প্রোনাউন, এটা সাবজেক্ট হয়। অ্যাজেটিভ অ্যাডভার্ব কিয়ামতের আগের দিন সাবজেক্ট হইতে পারে না, তবে অর্থের জোর প্রদান করার জন্য বসতে পারে। যখন এইরকম থাকবে তখন সাবজেক্ট খুঁজবেন ভার্বের পরে। দেখেন দা পুর, এই যে দেখেন দা পুর, দেখেন কি হয়েছে? দা পুর। এখন এই যে অ্যাজেটিভের পূর্বে দা বসলে প্লুরাল কমন নাউন হয়, প্লুরাল হইছে না? এই যে এই কারণে আমাদের আর বসছে, হ্যাপি এর কারণে নয়। দা পুর এর কারণে আর বসেছে, হ্যাপি এর কারণে নয়। এই যে স্ট্রাকচারটা শিখলেন, আপনি যখন একটা সেন্টেন্সের উত্তর দিবেন, আপনি যখন একটা সেন্টেন্স মেকিং এর উত্তর দিবেন, ধরেন আপনাকে একটা সেন্টেন্স মেকিং করতে বলেছে, অথবা আপনি একটা এসে লিখতেছেন, যখন অথবা আপনি একটা মানে আপনার কি বলেন লেটার লিখতেছেন, অথবা আপনি একটা সামারি লিখতেছেন, 200 মার্কের ভিতরে 200 মার্ক তো আপনার নিজেকে লিখতে হবে, ওখানে 2 মার্কও কমন থাকবে না। তখন যখন আপনি এই নিয়মগুলো অ্যাপ্লাই করবেন তখন পরীক্ষক বুঝবেন যে আপনার মাথায় কিছু আছে এবং আপনি ভালো মার্ক পাবেন, এবং ক্যাডার প্রাপ্তিতে তারাই আগে যাবেন। ইংরেজিতে 200 মার্ক মনে রাখতে হবে, ইংরেজিতে 200 মার্ক, এখানে চাইলে 140-50 ওঠানো যায়। আবার দেখবেন এখানে কেউ পায়, দেখবেন ম্যাক্সিমাম যে আপনার মার্কশিট গুলা ঘুরে খুবই কম, 80-82। এখন 80-82 যদি একজন পায় আর আপনি 140 আর 50 পান, আকাশ পাতাল পার্থক্য করে দেয়, আকাশ পাতাল পার্থক্য করে দেয়। আপনার কোনো বন্ধু যে ইংরেজিতে 90 পাইছে বা 100 পাইছে, আপনি 140 পাইছেন, তার সাথে আপনার ক্যাডার প্রাপ্তির পার্থক্য মোটামুটি 1000 মাইল। বুঝাইতে পারলাম? বোঝানো গেল? তো এইটার জন্য বেসিক জানার কোনো অল্টারনেটিভ নাই, অল্টারনেটিভ কিছু থাকলে আমি বলতাম। তো এইখানে আমরা যেটা বুঝাইলাম খুব খেয়াল করেন, এই যে লাউড শব্দের অ্যাজেটিভ, তার মানে এইটা সাবজেক্ট না। এই যে দা ক্রাইস অফ, এই যে রিয়েল সাবজেক্ট, এইবার এইখানে এই যে প্রিপোজিশনের পরেরটা দা ক্রাইস, প্লুরাল, এই জন্য ভার্ব কি আসবে? প্লুরাল। সুইট, দা ইউজেস, রিয়েল সাবজেক্ট হচ্ছে এটা, এই জন্য সুইট আর দা ইউজেস। হ্যাপি, এই যে দা পুরের কারণে আর, হ্যাপি আর দা পুর। সিসি, সি মানে কনফিউশন ক্লিয়ার, সিসি, সি মানে কনফিউশন ক্লিয়ার। বলেন লা 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 সিসি, তার মানে কি বললাম তো? কনফিউশন ক্লিয়ার। বুঝাইতে পারলাম? আমি যদি চলে যাই এই পৃথিবী ছেড়ে, ফুল দিতে সোনা সমাধির পরে, তোমার হাতে বিষ আছে, দোহাই সোনা তুমি সমাধির কাছে। যদি এটা বিরহের গান গাইতে বললেন না, এর থেকে বিরহের গান হয়? রুল 2 অপোজিট টু রুল 1 কি বলছে বলেন তো?
অপোজিট টু রুল 1। বলছে রুল 2 অপোজিট টু রুল 1। এখন বলেন এদিক তাকান, অপোজিট টু রুল 1 যেটাই থাকুক না কেন, রুল 1 এ আমরা কি পড়ছি বলেন তো? রুল 1 এ আমরা পড়ছি যে প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটা সাবজেক্ট হয় এবং ওই অনুসারে ভার্ব হয়। রুল 2 বলেছে কি অপোজিট টু রুল 1, মানে 1 নাম্বার নিয়মের বিপরীত নিয়ম। আগেরটা যদি প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন অনুসারে সাবজেক্ট ভার্ব হয়, তাহলে 2 নাম্বার রুলটা কি বলেন তো? 2 নাম্বারটা হচ্ছে প্রেপোজিশনের পূর্বেরটা না, এবার প্রেপোজিশনের পরের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। এই কনসেপ্টটা মাথায় রাখলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে, না আপনার খুশি আপনি যেভাবে মনে রাখেন। অপোজিট টু রুল এই জায়গায় আমি একটু খেয়াল করে একটু বলছে কি রিড দ্য ফলোইং সেন্টেন্স ভেরি কেয়ারফুলি। আবার সহজভাবে মনে রাখার জন্য আমি বলছি শতকরা বা ভগ্নাংশ সবসময় পরে হিসাব করতে হয়। শতকরা বা ভগ্নাংশ সবসময় পরে হিসাব করতে হয়। সেন্টেন্সের শুরুতে যদি শতকরা থাকে অথবা ভগ্নাংশ থাকে, এদের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়। এখন এই কথাটা আমরা এইভাবে বলবো না, এই কথাটার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখব। খুব খেয়াল করেন। প্রথম যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করলাম, কি বলতো? 50% অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। এখন উপস্থিত ছিল কে বলেন তো? উপস্থিত ছিল হচ্ছে স্টুডেন্টস। এখন এই যে উপস্থিত থাকার সাথে 50% এর কোনো সম্পৃক্ততা আছে না? আসলেই কোনো সম্পৃক্ততা নাই। এটা হচ্ছে হাতে কলমে বোঝানো। আপনাদের প্রায়শই যখন আপনি লিখতে যাবেন তখন লিখবেন যে 2/3 জনসংখ্যা খাদ্য অপুষ্টিতে ভুগতেছে, ও এত শতাংশ জনসংখ্যা, এইরকম ভাবে দেখবেন ফ্রি হ্যান্ড রাইটিং এ প্রচুর ইউজ করতে হয় এই টাইপের সেন্টেন্স। বোঝাতে পারলাম? আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণ দিই। বলছে 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ অথবা ওয়ার ফিনিশ। 1/3 কাজ শেষ হয়েছে। এখন শেষ হয়েছে কোনটা বলেন তো? এই যে কাজ শেষ হয়েছে। তো 1/3 এর কোনো বেইল আছে না? 1/3 এর কোনো বেইল নেই। 1/3 অফ দ্য স্টুডেন্টস আর অথবা ইজ অ্যাবসেন্ট। এখন অ্যাবসেন্ট কে বলেন তো? অ্যাবসেন্ট হচ্ছে স্টুডেন্টস। তো 1/3 এর কোনো বেইল আছে না। তার মানে আমরা যেটা দেখলাম, সেন্টেন্সের শুরুতে পার্সেন্টেজ অথবা শতকরা পার্সেন্টেজ অথবা ভগ্নাংশ থাকলে, পার্সেন্টেজ বা শতকরা অথবা ভগ্নাংশ থাকলে, তো ওইটা শতকরা বা ভগ্নাংশ ভার্বের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এটা আমরা মুখস্থ করি নাই, আমরা ঠিক এই 3টা সেন্টেন্স থেকে দেওয়ার চেষ্টা করলাম। আমরা শতকরা বা ভগ্নাংশ ভার্বের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, ওটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করলাম। তো 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম কি বলছে? অপোজিট টু রুল 1। এবার একটু খাতায় লিখেন। রুল 2 লিখবেন শতকরা বা ভগ্নাংশ সেন্টেন্স এর শুরুতে থাকলে, অফ এর, সাধারণত অফই থাকে, অন্য কিছু থাকে না, অফ এর পরবর্তী এনপি অনুসারে ভার্ব বসে। এটা জাস্ট লিখে রাখেন, কিন্তু ওই যে আলোচনা করছে ওইটাই মনে থাকবে। এনপি অনুসারে ভার্ব বসে, ওইটাই মনে থাকবে, এনপি অনুসারে ভার্ব বসবে। শতকরার 2টা অংশ থাকে, তাই না? ভগ্নাংশের 2টা অংশ থাকে। আমি যদি বলি দেখুন 1/3, 1/3, আমি যদি বলি 2, এরপরে যদি THIRD থার্ড বলি অথবা থার্ডস বলি, এটা একটু ওখানে লিখবেন। আবার বলি যদি 1, এরপরে যদি FOURTS ফোর্থ লিখি, আবার যদি 2, এখানে FOURTS অথবা FOURTS ফোর্থ। খুব খেয়াল করেন, শতকরার 2টা অংশ থাকে। প্রথম অংশে যদি 1 থাকে, তাহলে শতকরার দ্বিতীয় অংশে কখনোই এস বাই যুক্ত হয় না, এটা মাইনাস, এটা কখন লেখা যাবে না। ভগ্নাংশের প্রথম অংশে যদি 1 থাকে, তাহলে ভগ্নাংশের দ্বিতীয় অংশে এস বাই যুক্ত হয় না,
রেফারেন্স এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পিসি দাস না তো এস এম জাকির হোসেন, ওখানে খুব সুন্দর করে লেখা আছে দেখবেন। সেন্টেন্সের মানে ভগ্নাংশের প্রথম অংশ যদি ওয়ান হয় তাহলে দ্বিতীয় অংশে আমাদের কি যুক্ত হয় না বলেন তো? এস বাই যুক্ত হয় না। যদি প্রথম অংশে ওয়ান ছাড়া যে কোনো কিছু হয় তাহলে দ্বিতীয় অংশে এস যুক্ত হয়। এখানে থার্ড না হয় কি আসবে বলেন তো? থার্ডস আসবে। ওয়ান আমাদের যেহেতু ভগ্নাংশের প্রথম অংশ ওয়ান, তাহলে এখানে ফোর্থ ঠিকঠাক আছে। ভগ্নাংশের প্রথম অংশ 2 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, যেটাই থাকুক না কেন, ওয়ান যদি না হয়, ওয়ানের বেশি হলে এখানে ফোর্থ এস বা যুক্ত হয়, এটা হয় না। এইটা খুব একটা ম্যান্ডেটরি জিনিস, আপনি যখন লিখবেন তখন এটা যেন মাথায় থাকে। তার মানে অপোজিট রুলে কি পাইলাম বলেন তো? আমরা পাইলাম এইটা যে শতকরা বা কি বলে ভগ্নাংশ সেন্টেন্সের শুরুতে থাকলে ওটার উপর ভার্বের কোনো প্রভাব নেই, বরং শতকরা বা ভগ্নাংশ যদি সেন্টেন্সের শুরুতে থাকে ওখানে সাধারণত প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়, অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয় না। তো এই প্রিপোজিশনের অফের পরবর্তী নাউন বা প্রনাউন, আগে ছিল কি বলেন তো? প্রিপোজিশনের পূর্ববর্তী, আর এইটা কি বলেন তো? প্রিপোজিশনের পরবর্তী। আরেকটা জিনিস শেখার আছে যে ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশ যদি ওয়ান থাকে তাহলে দ্বিতীয় অংশে এস বাই যুক্ত হয়, হয় না। প্রথম অংশ যদি ওয়ান ছাড়া যে কোনো কিছু থাকে তাহলে দ্বিতীয় অংশে এস বাই যুক্ত হয়। যদি আলোচনা বুঝে থাকি 1 নাম্বারটা উত্তর করে বলবো দ্রুত। এটা দেখেন বিগত বছরের প্রশ্ন আছে, কোথায় আসছে বলেন তো? ওই যে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উত্তর করেন 2/3 এর সঠিক ইংরেজি কোনটা? দ্রুত 1 নাম্বার উত্তর করেন। দ্রুত লিখেন, উত্তর চাই দ্রুত। বলছে 2/3 ইংরেজি কোনটা? তাহলে আমরা ভগ্নাংশের দুইটা অংশ, একটু আগেই বলছে 2/3 ঠিকঠাক আছে, 2 এটা ঠিক নেই, 2/3 ঠিক নেই, ঠিক না। আনসার কোনটা? এ নাম্বার। প্রথম অংশটা দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ দিয়েন। বলছে 3/4 অফ দ্য আর্থ সারফেস। এই যে 3 আছে যার কারণে ফোর্স আছে, 3 আছে যার কারণে ফোর্স আছে। 3/4 অফ দ্য আর্থ সারফেস, তার মানে এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আর্থ সারফেস পৃথিবীর উপরিভাগ। এখন পৃথিবীর উপরিভাগ বলেন তো? পৃথিবীর উপরিভাগ 3/4 অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগ ড্যাশ বাই ওয়াটার, পানি দ্বারা আবৃত আছে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি দ্বারা আবৃত আছে। তাহলে আবৃত, কাবার শব্দের অর্থ কাজ কি বলেন তো? কাবার শব্দের অর্থ, কাবার শব্দের ভার্বের কাজটা তো সাবজেক্ট করতে পারতেছে না, আর এমনিতেই বোঝাচ্ছে এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস হলে আর কাবার কি হয়? পৃথিবীর উপরিভাগ কয়টা? একটা না? তা ভার্বটা সিঙ্গুলার, তাহলে এটা হইলো না। আর আনসার কোনটা বলেন তো? এটা হ্যাজ কাভার্ড হয় না। সত্য ঘটনাগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার মানে আমাদের পারফেক্ট টেন্স না। পরবর্তী ঘটনা দেখেন, পরবর্তী ঘটনা দেখেন 3 নাম্বার 3/4 অফ দ্য ওয়ার্ক, তার মানে এটার পর্যন্ত সব কাটা। এইবার খেয়াল করেন যে আমাদের ওয়ার্ক ড্যাশ ফিনিশড, শেষ করা হয়েছে। এখন ফিনিশড শেষ করা হয়েছে, ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন, খুব ভালো কথা। ভার্বটা সিঙ্গুলার আসবে, সিঙ্গুলার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার আসবে। এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা হইল না, এটা হইতে পারে, এটাও হয় না, এটাও হইতে পারে। এইবার সচরাচর আমি বলেছিলাম কি, যদি পাস্ট টেন্সের ইন্ডিকেটর উল্লেখ না থাকে তখন সেটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত করতে হবে। এই কারণে ওয়াজ হয় নাই, এই কারণে উত্তর হচ্ছে কি বলতে? হ্যাজ বিন।
এখন প্রশ্ন হচ্ছে বিন কেন আসবে বলেন তো? ফিনিশ মানে শেষ করা। এখন শেষ করার কাজ কি? কাজ শেষ করতে পারে কেউ না কেউ শেষ করে। যেহেতু ভার্বের কাজ এখানকার সাবজেক্টটা নিজে করতে পারে না, এই জন্য পেসিভ ভয়েস। এই পেসিভের কারণে অতিরিক্ত বিন আসছে। বুঝাতে পারলাম? আরেকটা করেন আপনারা দেখি। তেরো নম্বর কোশ্চেনটা করেন, বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 13 করেন। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বুঝতে পারছি সবাই ভাই? 13 নম্বর কোশ্চেনে কি আছে বলেন তো? 13 নম্বর কোশ্চেনে আছে 2/3। এই পর্যন্ত ঠিক আছে। অফ ইটের সাথে ইজ বসে, অফ কোর্স হইতে পারে। 2/3 অফ ইটের সাথে তো আর বসে না, এটা হয় না। 2/3 এটা ঠিকই নেই, ঠিক নেই। ওকে, 2 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 2 নাম্বার ক্লিয়ার সবার কাছে? 2 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 2 নাম্বার ক্লিয়ার? 2 নাম্বার সবাই বুঝতে পারছি? তাহলে 2C লিখে দিব আমরা। 2C মানে রুল 2 ক্লিয়ার। শুনেন, মানসিকভাবে আপনারা এই যে আপনাদের 1 ঘন্টার পরে আপনাদের রেসপন্স থাকে না, যার কারণে টিচাররা 2 ঘন্টার পড়া 1.5 ঘন্টায় পড়ায়। এখন 2 ঘন্টার পড়া যদি 1.5 ঘন্টায় পড়ায়, তাহলে এটা আলটিমেটলি একটা চাপ কিন্তু স্টুডেন্টদের উপরে পড়ে, একটা ইম্প্যাক্ট স্টুডেন্টদের উপরে পড়ে। বুঝাইতে পারলাম? ক্লাস কিন্তু ডিউরেশন 2 ঘন্টা হওয়ার কথা, কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুত না। আপনারা সারাদিন ফোন টিপতে পারেন, ফোন টিপে দুনিয়ার সবকিছু দেখতে পারেন, আপনাদের এই মানসিক শক্তিটুকু নাই যে আমরা 2 ঘন্টা ক্লাস করব। ঠিক আছে? যার কারণে টিচাররা ক্লাসের ডিউরেশন কমায় দেয়, কিন্তু পড়া কিন্তু কমায় না। রুটিন অনুসারে কিন্তু ঠিকই চলে। অর্থাৎ 2 ঘন্টার পড়াটাই 1.5 ঘন্টায় পড়ে, তার মানে অফকোর্স এখানে স্কিপ করে যায় কিছু। বুঝাতে পারলাম? তো সুতরাং ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে আপনাদের পরীক্ষা হচ্ছে 5 তারিখ, তাই তো? মাসিক পরীক্ষা 5 তারিখ। ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। এই কতদিনে প্রস্তুতি নেন? এই প্রস্তুতি নেবেন যে আমাদের ক্লাস 2 ঘন্টা হবে, তখন আপনারা সময় বেশি পাবেন। টিচারদের কথা শুনলে 2 ঘন্টা টিচারদের কথা শুনলেও 2টা অক্ষর বেশি জানা যায়। আপনি ক্লাসের পরে যে আপনি কি করবেন ওটা খুব ভালো করে জানি আমি। ঠিক আছে? জিকে ক্লাসের ধরেন আপনি যদি 2 ঘন্টা কথা শুনেন, তাহলে অফকোর্স দেখবেন এই জায়গাটায় আপনি 2টা তো একটা তথ্য বেশি পেয়েছেন। ক্লাসটা করা ইম্পর্টেন্ট। পরীক্ষার 2 মাস আগে কিন্তু ক্লাস করাটা ইম্পর্টেন্ট না, পরীক্ষার 1 মাস আগে ক্লাস করাটা ইম্পর্টেন্ট না। আপনাদের পরীক্ষার 1 মাস আগে হয়তো ক্লাস চলবে টুকটাক, কিন্তু তখন ক্লাস করাটা ইম্পর্টেন্ট না। এখন 2 ঘন্টা ক্লাস করা ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? যেমন বাংলা আপনাদের এসালম ভাই আমাকে নিজে বলছে, স্যার 2 ঘন্টা ছেলেমেয়েরা ক্লাস করতে চায় না, বলতেছে টায়ার্ড লাগে, এই কারণে এখন কি করবো? আমি বললাম ছেলেমেয়েরা না পারলে কমাই দেন, এ দেখবেন এখন ক্লাস নেই 1.5 ঘন্টা। সেম কথা প্রলয় ভাই। বুঝতে পারলাম? যে 2 ঘন্টা ক্লাস সাধারণত ছেলেমেয়েরা এই করে না, আমাদের ঝামেলা হয়। আপনারা যে আপনাদের ভালো বুঝেন না। আমার সমস্যা কি জানেন? আমি দৈর্য বেঁধে সবার ভালো করতে চাই, যার কারণে কারো কাছে ভালো লাগি না, কারো কাছে গণশত্রু, কারো কাছে মনে করে পাইলে পিড়াইতে চায়। বুঝতে পারলাম? এখন দৈর্য বেঁধে জন্য জোর করে আমি ভালো করতে চাই মানুষের, যেটা আসলে উচিত না। 3 নাম্বার জিপিআইসিবি। জিপিআইসিবি সমান সমান সিঙ্গুলার। এই এক্সাম্পল গুলা এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনালিটিস, এটা হচ্ছে আমাদের এই বইটা। এই বইটা কোনটা বলেন তো? এইটা। ইন ফিউচার যখন পড়াশোনা করবেন তখন এগুলো বেসিক বই পড়বেন। এই ফাংশন হলো মহিউদ্দিন কাসেম স্যারের বই। আর এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ এন্ড গ্রামার এন্ড কম্পোজিশন, এটা হচ্ছে আমাদের পিকেডি সরকার স্যারের বই।
দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই লেকচার শিটটা আমাদের মিনিমাম 12 থেকে 13টা বই থেকে কালেকশন করা হয়েছে এই নিয়মগুলা। যেমন এই নিয়মটা রিনেন মার্টিনের বইয়ে নেই, আবার এই নিয়মটা পিকেডি সরকারের বইয়ে 4টা দেয়া আছে, একটা দেয়া নেই। এই নিয়মটা মাইকেল সোয়ানের বইয়ে নেই। এরকম বহু নিয়ম আছে, ক্লিফস্টোপেলে আছে, অন্য বইয়ে নেই। বোঝানো গেল? তা আমরা তো পরীক্ষায় তো সবগুলা থেকে আসে, এই জন্য আমাদের সবগুলাই দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া নেই। বলছে জিপিআই সিবি, আমরা জিপিআই সিবি দ্বারা বলতে কি বুঝি এটা আমরা একটু লিখে বলবো। রুল 3, খুবই সহজ জিনিস, এটা খুবই সহজ জিনিস। জিপিআই সিবি, এখানে জিতে জেরান্ট অবলিক জেরান্ট ফ্রেজ, PHRAS জেরান্ট ফ্রেজ, পিতে পার্টিসিপল পিতে শুধু ফ্রেজ, আইতে ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেজ, সিতে ক্লজ, CLAUSE ক্লজ, ব্র্যাকেটে লিখবেন সাবঅর্ডিনেট ক্লজ, আর বিতে হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন লিখে রাখবেন দা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ, লিখেন। লেখা শেষে ডান লেখেন, তাহলে আমি বুঝে যাবে। জিপিএসসিবি তে লিখেন জিতে জেরান্ট অথবা জেরান্ট ফ্রেজ। জিতে কি বলেন তো? জিতে জেরান্ট, জিতে জেরান্ট অথবা জেরান্ট ফ্রেজ, জিতে জেরান্ট অথবা জেরান্ট ফ্রেজ, মানে বার প্লাস আইএনজি থাকবে অথবা বার প্লাস আইএনজির পরে আরো 3-4টা শব্দ থাকবে। আবার পিতে কি শুধু ফ্রেজ, সাবজেক্ট হিসেবে দেখবেন শুধু ফ্রেজ দেয়া আছে, পার্টিসিপল না। আইতে কি ইনফিনিটিভ, মানে 2+ ভার্বের বেস ফর্ম। এখন ইনফিনিটিভ ফ্রেজ কি? 2+ ভার্বের বেস ফর্ম, এরপরে হচ্ছে ধরেন আপনাদের ধরেন আর কিছু শব্দ থাকলো, যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং, বুঝাইতে পারলাম? টু ওয়াক রেগুলারলি, এরকম ইনফিনিটিভ ফ্রেজ। আবার ক্লজ, ক্লজ বলতে সাধারণত আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ বলতে সাধারণত কি বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ, যেটা নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়, ক্লজ। এরপরে কি বি বলতে কি বলেন তো? ভার্বাল নাউন। ভার্বাল নাউনের 2টা রূপ আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেলায় সাধারণত একটা রূপ ব্যবহৃত হয়, দা প্লাস ভার প্লাস আইএনজি। এই যে স্ট্রাকচারটা, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তখন সেই ক্ষেত্রে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তখন সেই ক্ষেত্রে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। খুব খেয়াল করেন, বলা হয়েছে কি টু টেল ইনফিনিটিভ, লাইস ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ থাকলে সেন্টেন্স ভার্বটা কি হয়? সিঙ্গুলার। ইজ বাইং ক্লথস জেরান্ট, এরপরে কি আসলো? জেরান্ট ফ্রেজ, ভার্বটা কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কইরে ভাই? ইজ। আচ্ছা, এরপরে টেলিং লাইস জেরান্ট, জেরান্টের পরে আরেকটা ওয়ার্ড আছে জেরান্ট ফ্রেজ। জেরান্ট ফ্রেজ ভার্বটা কি আসবে বলেন তো? সিঙ্গুলার। এগুলা দেখবেন সব মহিউদ্দিন কাসেম রেফারেন্স বইয়ের প্রশ্নগুলো দেয়া। তার মানে আপনার বিগত বছরের প্রশ্ন না আসলেও অন্য কোথাও থেকে প্রশ্ন আসলেও আপনি পারবেন। যে সকল বই থেকে প্রশ্ন দেয়া আছে ওই সকল বইগুলো সাধারণত, ওই সকল বই থেকে সাধারণত আমি উদাহরণগুলো এখান থেকে উঠাই দিছি। দেখেন এডুকেটিং অল পিপল, খুব খেয়াল করেন, এই যে এডুকেটিং জেরান্ট, এরপরে এই যে দেখেন সব কিলোমিটার জেরান্ট ফ্রেজ। তার মানে কি বলেন তো? ইজ। দ্য রিডিং অফ হিস্ট্রি, এই যে দা প্লাস রিডিং প্লাস অফ, এটা কি? ভার্বাল নাউন, ভার্বটা কি? সিঙ্গুলার। রিডিং নোভেলস জেরান্ট ফ্রেজ। দ্যাট হি ইজ ইল, দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এই যে দ্যাট, সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কি বলছিলাম? সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ হলে ভার্বটা কি? সিঙ্গুলার। স্টাডিং লটস অফ বুকস, এখানে সবটাই কি দেয়া আছে? শুধু ফ্রেজ দেয়া আছে। স্টাডিং লটস অফ বুক, সরি জেরান্ট ফ্রেজ দেয়া আছে। স্টাডিং এরপর লটস অফ বুকস, জেরান্ট ফ্রেজ দেয়া আছে। সাকসেস এট এনি কস্ট, দেখেন এখানে শুধু ফ্রেজ দেয়া আছে। তার মানে সবগুলাই কি বলেন তো? ভার্ব সিঙ্গুলার। সবগুলাই কি বলেন তো? ভার্ব সিঙ্গুলার। বিগত বছরের প্রশ্ন আমরা একটু দেখতে চাই। টু আর, দেখেন ইনফিনিটিভ, ভার্বটা সিঙ্গুলার। দা নরমাল ফাংশন অফ লিভার, দেখেন খুব খেয়াল করে, টোটাল ডাই হচ্ছে কি বলেন তো? ফ্রেজ। ফ্রেজটা কি আসবে? সিঙ্গুলার। হোয়াট ইউ সে, দেখেন সাবজেক্ট সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ হলে ভার্বটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আনসার কোনটা আসবে? হয় বি নাম্বার আসতে পারে, নাহলে এটা আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে
ওই যে পজিশন অফ পার্টস অফ স্পিচ আপনাদের শেখাইছিলাম, যে বি ভার্বের পরে সাধারণত কি আসে বলেন তো? অ্যাজেটিভ বসে। এখানে ট্রু শব্দটা দেখেন অ্যাজেটিভ দেয়া আছে, ট্রু শব্দের অ্যাজেটিভ দেয়া আছে, এটা সুতরাং এটা আনসার না, সুতরাং আনসার এটা। বোঝানো গেল? বলেন বুঝতে পারলেন কিনা বলেন, বুঝতে পারলেন? বোঝানো গেল কি? বুঝতে পারলেন কিনা বলেন? আচ্ছা, রুল 4 ওটা আমরা পরে না। 3 নাম্বার বুঝতে পারলেন? 3 নাম্বার বোঝা গেল? 3 নাম্বার কি বুঝতে পারলেন বলেন? 3 নাম্বার বোঝা গেল ভাইয়া? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, আপনাদের আল্লাহ যদি বাঁচায়, যদি সব ঠিকঠাক থাকে, জুন অথবা জুলাই মাসে আপনাদের কি আসবে বলেন তো? জুন অথবা জুলাই মাসে আপনাদের কি প্রিলি পরীক্ষা হবে ইনশাল্লাহ। এর আগেই আমরা রিটেন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। রিটেনের 200 মার্কের ভিতরে ইংরেজি 200 মার্ক থাকে, এটা আপনারা জানেন। যেখানে ইংরেজি 200 মার্কের জন্য এই টোটালটাই নিজে নিজে ইংরেজি লিখতে হয়, টোটালটাই নিজে নিজে ইংরেজি, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিত্তিতে লিখতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে হয়। আপনাদের রিটেন ক্লাসে যেটা দেয়া হবে, আপনাদের রিটেন ক্লাসে যেটা দেয়া হবে, রিটেনে হয়তো আমাদের 20 থেকে 25টা ক্লাস থাকবে। এর ভিতরে 8টা থেকে 10টা ক্লাস থাকবে আপনাদের প্যাসেজ থেকে কোশ্চেন কেমনে বের করে লিখবেন। 2টা বা 3টা বা 4টা ক্লাস থাকবে রচনা লেখার নিয়ম, এবং আমি প্র্যাকটিস করাবো। 2টা বা 3টা ক্লাস থাকবে হচ্ছে আপনাদের, 2টা বা 3টা ক্লাস থাকবে হচ্ছে আপনাদের ওই যে লেটার, তারপরে সামারি, এগুলা লেখার নিয়ম। আর 8টা বা 10টা ক্লাস থাকবে সাধারণত ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেশন এর জন্য। অর্থাৎ টোটাল আমাদের 20 থেকে 25টা ক্লাস দেয়া থাকবে রিটেন পার্টের জন্য। এখানে প্রত্যেকটা জিনিসে আমি নিয়ম শেখাচ্ছি। 8 থেকে 10টা কোশ্চেন প্যাসেজ থেকে কিভাবে বের করবেন, এরপর কিভাবে লিখবেন, আমি বের করার নিয়মটা শেখাচ্ছি। 2 থেকে 3, এটা প্রত্যেকটা জায়গায় সেম, এই ঘটনাটা প্রত্যেকটা সেম। শুধু আমার এখানে বিষয়টা এরকম না, প্রত্যেকটা জায়গাতেই আমাদের প্রতিষ্ঠানগুলোতে এটা সেম। কিন্তু আমি ধরেন আপনাকে নিয়ম শেখাই, কিন্তু আপনি নিজে নিজে লিখতে পারেন না। যদি আপনার এইরকম হয় যে আপনি নিজে নিজে লিখতে পারেন না, আপনার ভুল হয়। যদি আপনার এরকম হয়, আমি জানি না যে আপনার কন্ডিশন কি আছে, যদি এরকম হয় যে আপনি সেলফ রাইটিং করতে পারেন না, যে কোনো টপিক নিয়ে আপনি লিখতে পারেন না, যদি এরকম হয়, তাহলে আপনাদের ওই যে ইংরেজি কাজ দিছি 1.5 ঘন্টা, ইংরেজি কাজ দিছি 1.5 ঘন্টা, এই কাজটার জন্য 1 ডিসেম্বর আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশনের উপরে আমাদের একটা লঞ্চিং লাইভ হবে, কোর্সের লঞ্চিং লাইভ হবে। এই পর্যন্ত আপনারা চাইলে এই ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন এই কোর্সটা করে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় যে না আপনি নিজে নিজে লিখতে পারেন না, তখন যদি মনে হয়। এবং আমরা যেহেতু আপনারা মানে আমরা প্রিলি এবং রিটেন কোর্সে ভর্তি হয়েছেন, প্রিলি এবং রিটেন কোর্স পাবেন এতে কোনো সন্দেহ নেই। আনডাউটলি কবির ভাই যেহেতু কথা দিছে, সুতরাং এটা 100% শিওর থাকেন, এটা থাকবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি নিজে নিজে লিখতে পারেন না, আমি আপনাকে মানে 20টা ক্লাসে আপনার লিখার নিয়মটা শিখাইতে পারবো, নিজে নিজে লিখা শিখাইতে পারবো না। তাহলে যেটা করতে পারেন, খুব অল্প টাকা, আপনি জানেন, আপনি যেহেতু আমাদের এই কোর্সে ভর্তি আছেন, তাহলে আপনি জানেন যে আমি এত অল্প টাকায় কি পরিমাণ সার্ভিস আমি দিয়ে থাকি। এই আমাদের কি বলেন তো, ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, এখানে প্রায় 50 থেকে 60টা ক্লাস থাকবে। তার থেকে ইম্পর্টেন্ট, আমি এই লঞ্চিং লাইভের আগ পর্যন্ত যারা ভর্তি হবে তাদেরকে আমাদের আগের রেকর্ড কোর্সটা দিয়ে দিব, যেন সে প্রত্যেকদিন 1টা বা 2টা করে ক্লাস দেখতে পারে। 1টা করে ক্লাসও যদি কেউ দেখে, তাহলে তার 50টা ক্লাস দেখতে 50 দিন সময় লাগবে। 2 থেকে 3 মাসের ভিতরে তার এটা আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। এবং তখন লাইভ ক্লাসগুলো করতে পারলে আরো বুঝতে পারবো। ওই যে দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নিজে নিজে ইংরেজি পড়াটা,
তার মানে পত্রিকা পড়া, ফ্রি হ্যান্ডরাইটিং, ট্রান্সলেশনের জন্য এই টোটাল দায়িত্বটুকুই আপনি এই 1020 টাকার ভিতরে আপনি নিতে পারেন। আমি বলছি না যে আপনাকে করতে হবে। যদি আপনার কন্ডিশনটা এরকম হয় যে আমি আসলে নিজে নিজে লিখতে পারি না, এটা আপনার জন্য একটা বেটার অপশন। আপনাদের এখানে অনেকেই ভর্তি আছে অলরেডি, তারপর আমার কাছে মনে হলো যে অফিসিয়ালি আপনাদের বিষয়টা অ্যাওয়্যার করা উচিত, বোঝানো গেল? এটা চাইলে করে নিন, এটা খুব অল্প টাকায় খুব সার্ভিস, খুব সুন্দর একটা আয়োজন, আপনারা চাইলে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যাদের নিজে নিজে লিখার দক্ষতা আছে তাদের কোনো সে নেই। ইংরেজি গ্রামার অংশটা তো আমি আপনাকে যদিও ভর্তি হয়েছেন বিসিএস কোর্সে, আমার 20 থেকে 25টা ক্লাসে শেষ করে দেওয়ার কথা, তারপরও বিরক্তি নিয়ে বলি, ভালোবেসে বলি, আপনাদের প্রতি রাগ বলি, অভিমান বলি, তারপরও আমি বেসিক থেকেই পড়ানোর চেষ্টা করছি। যদিও সম্ভব হচ্ছে না সবটুকু, তারপর আমি চেষ্টা করছি। যদি কারো এটা পসিবল হয় তাহলে আপনারা যোগাযোগ করে ফার্স্ট ডিসেম্বরের আগে এটা করে রাখেন, তখন আপনি এই 1020 টাকার ভিতরে আপনার মোটামুটি আপনার 50টা 100 ক্লাস পেয়ে যাবেন। এখন আমি আপনাকে 100 ক্লাসে বলবো, এরপরও যদি না শিখতে পারেন তাহলে আপনি এখন কিছুই জানেন না, তখন আপনি কি শিখতে পারেন বলেন? বোঝানো গেল? এটা করে নিয়েন, আমি আশা করি যে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। আগামী বৃহস্পতিবার আমরা এটা শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? শীতের ভিডিও তো প্রত্যেকবারই দেওয়া হয়। আচ্ছা, ক্যাডার চয়েস নিয়ে একটু বলিয়েন এক সময়, এটা আমরা বলবো ইতে সার্কুলার দেখ। সার্কুলার দিলে ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা যাক। বৃহস্পতিবার যদি সার্কুলার দেয় তাহলে হয়তো ইংরেজি ক্লাসটা অফ থাকবে না, হয়তো একটু টাইম চেঞ্জ হতে পারে, আমাদের যেহেতু একটা গাইডলাইন ক্লাস দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনারা বিসিএস প্রার্থী ওইভাবে চিন্তা ভাবনা করেন, ওইভাবে নিজেকে গোছান, ঠিক আছে? জায়গা মতো ইনভেস্ট করেন, এবং আপনি যদি মনে হয় যে না এই কোর্সে আসার পরে আপনার ইনভেস্টমেন্টটা ঠিকঠাক আছে, তাহলে বাকি জায়গায় আপনি নিঃসন্দেহ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।